ছোটবেলা থেকে আমরা যে বড় হয়েছি আপনার সেই আজানের হ্যাঁ। দোয়া শুনে, এটা কি আপনার মনে আছে অথবা একটু দেখে বলবেন কি হ্যাঁ। আমাদেরকে? হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিস্তুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি 4টা ভাষা আমি বিজ্ঞাপন করি। হিন্দিও? হ্যাঁ। এমন কোনো অ্যাড কি আপনার এই মুহূর্তে মনে আছে যেগুলো আপনি করেছেন? माँ के हाथ के बनाया हुआ खाना सबको अच्छा लगता है, लेकिन इसमें ममता और प्यार है। এখন পর্যন্ত আপনি টোটালি কত হাজার? 1.5 লাখ ছাড়িয়ে গেছি। 1.5 লাখ বিজ্ঞাপন ডকুমেন্টারি মিলে 1.5 লাখের উপরে, তার উপরে চলে গেছে। আমি আবার একটা কাজ পাগল মানুষ, তো কাজ যেদিন থাকে না সেদিন আমার খুব কষ্ট লাগে। আজকে বেকার থাকলাম, কোনো কাজ করতে পারলাম না। ইভেন আমি যখন দেশের বাইরে থাকি, কোনো সময় যাই, আমার প্যানেল শুধু নিয়ে যাবে, ওখানে বসে কাজ করে পাঠিয়ে দিই। আমি যতটুকু জেনেছি যে আপনার ক্যারিয়ার শুরুটা হয়েছে 1971 এর পরপরই। খুলনা বেতার কেন্দ্রের প্রথম উপস্থাপক আপনি। একটা ট্রান্সমিশন সকাল 6:30 থেকে শুরু করে বেলা 10টা পর্যন্ত, ওটা পাইতাম কত শুনবেন আপনি অবাক হয়ে যাবেন। 7 টাকা। 7 টাকা? অনলি 7 টাকা। দেখেন, বাংলাদেশ বেতার কিন্তু খুব মানুষ শোনে না এখন আর। এতক্ষণ বসে আড্ডা মারছে, গল্প করছে, কথা বলছে, কি সুন্দর ফুল যাচ্ছে। যখনই অনারে বাতিতে জ্বলে বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান। কেন রে বাবা, তুমি এতক্ষণ ন্যাচারাল কথা বলতে পারো না? যে কোনো কাজ করতে গেলে, শিখতে গেলে আপনাকে একজন ওস্তাদ মানতে হয়। সেটা সরাসরি প্রত্যক্ষ করতে পারেন বা পরোক্ষ করতে পারেন। তুমি কিছুদিন পর পর নয়া নয়া সঙ্গ খোঁজো, নয়া নয়া স্বপন দেখো, নয়া মানুষের নয়া পীড়িত সুবাস লইতে নয়া নয়া সম্পর্ক বানাও। তাতে তাতে আমার কি? আমি তো তোমার ভালোই চিনি, জানি তোমার মন মগজে বিকট বিকৃতি স্বার্থগুলো কেমন কিলবিল করে। কবিতাটা পড়লেন একরকম একটা ভাইব নিয়ে, আবার যখন ইসলামিক বিষয়টা পড়লেন তখন আবার অন্যরকম। এক একটা স্ক্রিপ্ট পড়ার কিন্তু ধরন এক এক রকম। আপনি এখন পর্যন্ত যে কাজ করেছেন সবচাইতে বেস্ট কাজ কোনটা আপনার কাছে? আমার কাছে বেস্ট কাজ যদি বলতে থাকবে কোরআনের কাজ। পুরো 30 পারা কোরআনের তর্জমা আমার করা আছে, 2-3 বার করা আছে। বাসায় রান্না বান্না করে যদি ভালো করে উপস্থাপন না করে মেহমানদের সামনে, সেটা যেমন ভালো হয় না। একটা অনুষ্ঠান তৈরি করার পরে সেটা উপস্থাপন যদি সেভাবে না করেন, আপনি সেই অনুষ্ঠান কেউ শুনে না। ন্যাশনাল অ্যাওয়ার্ডের মতন জায়গায় এখানে কিন্তু বাচিক শিল্পীর একটা অ্যাওয়ার্ড থাকা উচিত। আমার যখন 12 বছর বয়স, আমার বাবা আমাকে দিয়ে ওয়াদা করেছেন 4টা ওয়াদা। প্রথম শর্ত হচ্ছে কি, জীবনে কখনো কারোর আমানতের খেয়ানত করো না। দ্বিতীয় শর্ত হচ্ছে কি, জীবনে কখনো বাহাতের পয়সা রোজগার করবা না। 3 নম্বর শর্ত হচ্ছে কি, জীবনে কোনোদিন কারো কাছে টাকা ধার করবা না। আর 4 নম্বর শর্ত হচ্ছে কি, জীবনে কখনো নেশা করবা না। বেতারে চাকরি করার পাশাপাশি সরকারি চাকরিতে ঢুকেছিলাম। আমি যে ডিপার্টমেন্টে চাকরি পেয়েছিলাম, কয়েকশো কোটি টাকার মালিক হতে পারতাম। লাভ কি? আমি করি 9 মাস চাকরি করে সে চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি 76 বছর চলছে আমার এখন বয়স। আমার কাছে 76টা পয়সা কেউ পায় না। আমি কোনোদিন 1টি টাকা কারোর কাছে ধার করি নাই। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমাদের আজকের সেলস পডকাস্ট দেখছেন, সবাইকে স্বাগত আমাদের আজকের দ্য সেলস লিডারশিপ শোতে। বাংলাদেশের ভয়েস আর্টিস্ট, আপনারা অনেকেই হয়তোবা এই নামটা শুনেছেন। ভয়েস আর্টিস্ট মানে হলো ব্যাকগ্রাউন্ডে থেকে যে মানুষদের কণ্ঠ আপনারা অনেক শুনেন, এই যে কণ্ঠ যারা দেয়, এটা একটা বিশাল সেক্টর। এখন এই সেক্টরের অন্যতম একজন লেজেন্ড, যাকে আমি সবসময় বলি যে উনি জীবন্ত কিংবদন্তি, যিনি আর কেউ নন, সৈয়দ ইসমত তোহা। ইয়াস, যার কণ্ঠ শুনে শুনে ছোটবেলা থেকে বড় হয়েছে। ধরে নেন যে আপনি আজান শুনেছেন, আজানের পরে যে দোয়াটা হয়, দোয়া শোনেন নাই এমন একজনও নাই। বিশেষ করে আমরা বিটিভিতে, বেতারে, সবগুলো জায়গায় শুনেছি। যিনি এই কণ্ঠটা দিতেন তিনি আজকে আছেন আমাদের স্টুডিওতে, যিনি এই ভয়েস আর্টিস্ট সেক্টরের সেলস সিক্রেটস নিজে কিভাবে প্রতিষ্ঠিত হলেন, যারা ভয়েস আর্টিস্ট হিসেবে এই সেগমেন্টে বড় হবেন তারা কিভাবে নিজেদেরকে সমৃদ্ধ করবেন, তারা নিজেদেরকে কিভাবে বিক্রি করবেন তার ক্যারিয়ারকে প্রোগ্রেস করার জন্য, এই বিষয়গুলো জানার জন্য আমাদের আজকের স্টুডিওতে হাজির হয়েছেন সৈয়দ ইসমত তোহা। ভাইয়া আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি অসংখ্য নিজেকে ধন্যবাদ। খুব মানে গর্বিত মনে করছি যে আপনাদের মতো একটা প্রতিষ্ঠান আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। এজন্য আমার ভালো লাগছে। ভাইয়া, এটা তো একটা অনেক বড় সেক্টর। ইনফ্যাক্ট আপনার কন্ট্রিবিউশন অনেক। আমি যতটুকু জেনেছি যে আপনার ক্যারিয়ার শুরুটা হয়েছে 1971 এর পরপরই, হ্যাঁ, এবং এই ভয়েস ইন্ডাস্ট্রিতে, এবং খুলনা বেতার কেন্দ্রের প্রথম উপস্থাপক আপনি। জি। আপনার এই ক্যারিয়ারে আসার ইচ্ছাটা কেন হইল ভয়েস আর্টিস্ট? এর পিছনে একটা বিশাল ইতিহাস আছে। আপনাকে না বললেই নয়। আমাদের খুলনা যখন খুলনা যেহেতু বাড়ি, আমার বাবাও খুব ওখানে একজন নামকরা চিকিৎসক ছিলেন। খুলনা শহরটায় তখন উম, হাতে গোনা কয়েকটা বাড়িতে রেডিও ছিল। আমরা যখন রেডিও শুনতাম, আমার বাবাকে দেখেছি শুনতে, তো রেডিওতে তখন কারেন্টে চলতো, তো তখন ট্রানজিস্টার ছিল না। ধরেন আপনি সকাল 7টার নিউজ শুনবেন, আপনাকে রেডিওটা খুলতে হবে কমপক্ষে ধরেন 2-3 মিনিট আগে। তার কারণ হচ্ছে কি, রেডিওর মধ্যে বেশ কিছু বাল্ব জ্বলতো। ওই বাল্বগুলো জ্বলার পর তারপরে শব্দটা আসতো। এইভাবে আমরা শুনতাম। তা আমি তখন খুব ছোট। আমার মাকে আমি বলছিলাম যে, আম্মা এর মধ্যে কারা কথা বলে, আমি একটু তাদেরকে দেখবো। তা আমার মা বলছে যে, এই তুই এখন তো বড় হয়ে গেছিস, তুই ওর মধ্যে যাবি কী করে? আমি তখন ওই যে নেশা আছে, কারা কথা বলে, এত সুন্দর করে কথা বলে, আমি কেন তাদের দেখতে পাবো না? তিনতলা বাড়ি, দোতলায় ছিল রেডিও, আব্বার চেম্বার ছিল নিচের তলায়। আমরা সবাই দিনের বেলা নিচে থাকতাম, আর রাত হয়ে গেলে সবাই উপরে গিয়ে থাকতাম। আর যে রেস্ট টেস্ট নিতে সময় তখন আমরা উপর থাকতাম আর কি। কারেন্ট মানে প্লাগ লাগানো ছিল ওখানে। আমি তখন কত, খুব বেশি হলে তো 2 বছর হবে, এরকম বয়স হবে, 2-3 বছর হবে। ওই মানুষ দেখার জন্য আমি বেশ উঁচুতে হাত দিতে পারি না, তো একটা চেয়ার নিয়ে চেয়ারের পিছন দিকে বোর্ড থেকে টান দিয়ে খুলছি। তো কারেন্ট লেগে রেডিও শুধু পড়ে গেছে আমি ওখানে। তো দোতলা থেকে একটা জিনিস পড়ে গেলে তো মানুষ নিচে থেকে টের পায়। নিচে থেকে সবাই আব্বা আম্মা সব ছুটে এসছে, কীভাবে কিছু, তুই এখানে কিছু কী করছিস এখানে? বলি আমি তো ওই মানুষগুলো দেখতে আসছি আমি এখানে। তা আমার আব্বা বলেছে যে, তোকে কে বলছে আব্বা এই সমস্ত মানুষ থাকে এর মধ্যে? বলে আম্মা বলো যে। তখন আম্মার উপরে আমার বাবা একটু রাগারাগি করে, তুমি তোকে এই সমস্ত কথা কেন শেখালে? ভাই যদি কারেন্ট লেগে তো কী হতো, তখন তো কী হতো? তো তখন এই হচ্ছে আমার, তখন ওই যে দেখতে পাইনি, কারেন্ট লেগে পড়ে গেলাম, কিন্তু আমার ওই যে আগ্রহটা, মানুষ তাহলে মানুষ কই, ওই যে একটা মানে আগ্রহটা, ওইখান থেকে আমার প্রথম শুরু হলো যে আস্তে আস্তে বড় হলাম, জানতে পারলাম যখন আমি লেখাপড়া শুরু করলাম, ক্লাস 5 না 6 যখন পড়ি, তখন মার্কনির ওটা পড়ার পরে যখন জানতে পারলাম যে আসলে তো রেডিওর মধ্যে কোনো মানুষ থাকে না, এটা একটা প্রচার ভবন থেকে প্রক্ষেপণ ভবনে যায়, সেখান থেকে আমরা শুনি, ইথারের সঙ্গে শব্দটা ভেসে আসে। তখন থেকে আমার মানে অনুশীলন শুরু। ওকে। ওই ক্লাস 6-7 থেকে অনুশীলন শুরু করলাম। ওই অনুসরণ করতে করতে এমনও সময় গেছে যে স্কুলে ক্লাস করছি, তখন আমার পেপার কাটিং, তখন আমার আব্বা যে সমস্ত খবর কাজ পড়তেন, তখন আহ, দৈনিক আজাদ ছিল, পূর্বদেশ ছিল, জাহানে নাও ছিল, আমার মা পড়তেন বেগম পত্রিকা। তা আমি ওখানে পেপার কাটিং কেটে কেটে ওইখান থেকে মাঝে মাঝে রিহার্সেল দিতাম, নিজে নিজে প্র্যাকটিস করতাম। আমার কিন্তু কোনো ওস্তাদ ছিল না। তবে একটা জিনিস কি, আপনি যে কোনো আহ, কাজ করতে গেলে, শিখতে গেলে আপনাকে একজন ওস্তাদ মানতে হয়। সেটা সরাসরি প্রত্যক্ষ করতে পারেন বা পরোক্ষ করতে পারেন। আমার ছিল পরোক্ষ একজন ওস্তাদ ছিল, সে হচ্ছে কি যে আকাশবাণীতে খবর পড়তেন তখন বিজন বোস, নীলিমা সান্যাল, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, ওনারা খবর পড়তেন। তা আমার খুব ভালো লাগতো বিজন বোসের খবরটা। ওকে। এত ভারী কণ্ঠ, এত সুন্দর করে পড়তেন। আমি একটুখানি, আমি সে উনি যেভাবে পড়তেন, কিছু অংশ আমার এখনও কানের মধ্যে বাজে, আমি একটুখানি একটা লাইন আপনাকে শোনাই। আকাশবাণী, খবর পড়ছি বিজন বোস। দিল্লি থেকে প্রচারিত ওই সর্বভারতীয় বাংলা সংবাদ একযোগে কলকাতা ও শিলিগুড়ি কেন্দ্র থেকে রিলে করা হচ্ছে। আজকের বিশেষ বিশেষ খবর হলো, শ্রী নেহেরু বলেছেন, ঠিক এইভাবে জিনিসটা হতে হবে। Fantastic. আমার ওই 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 কণ্ঠটা আমার ভালো লাগতো, এবং আমি ওইখান থেকে পেপার কাটিং কেটে কেটে আমি ওইভাবে পড়া অভ্যেস করতাম। Right. তো স্কুলে একদিন ক্লাসে করতে করতে ওরকম পড়তাম। আমি সাধারণত ক্লাসে যখন যেতাম, তখন যদিও ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু সামনের
2-3টা সিটে বসতাম না, কখন একটু পিছনে বসতাম, ওই মাঝে মাঝে রিহার্সাল দিতাম। তো সব একদিন আমার ক্লাস করছি, তো আমার টিচার বললো যে এই ছেলেটা করে কি রাখতো, স্যারও না খবর পড়ে। তা আমাকে বলে এদিকে আয়, এই সমস্ত কী তোর না, আমি কী বলবো, আমি তো আসলে তো আমি অন্যায় করছি, কিন্তু কথা হচ্ছে কি যে তা শোনার পরে টিচার বলে কি, তুই কী পড়ছিস পড়, আমি শুনবো। টিচার শোনার পর বলি বাহ, তুই তো বেশ ভালোই রপ্ত করছিস এগুলো, বড় হয়ে কি নিশ্চিত পড়বি নাকি? হ্যাঁ আমি পড়বো, আমার খুব ইচ্ছা, ওই রেডিওতে আমি কথা বলবো, সবাই শুনবে, আমরা শুনি, আমি এখন শুনি সবারটা, এখন আমারটা এরপরে শুনবে। যাও। ওই তখন থেকে আমার একটা আগ্রহ, ওইখান থেকে আমার রিহার্সাল চলতে থাকে। পরে আমাকে আমার টিচার বলেন কি যে তুই প্র্যাকটিস করছিস, কর, বাসায় গিয়ে করিস, অফিস এই ক্লাসের মধ্যে করিস না। আমি আর করিনি, কিন্তু চর্চা আমি রেগুলার চালিয়ে গেছি। 1969-এ খুলনা বেতার চালু হলো। তখন খুলনা বেতারের আঞ্চলিক অনুষ্ঠান হতো না। আঞ্চলিক অনুষ্ঠান শুরু হবে খুব শীঘ্রই, এই করতে করতেই 2 বছর কেটে গেল, স্বাধীনতার যুদ্ধ শুরু হলো। তারপরে হঠাৎ একদিন রেডিওতে বলছে কি, তার মধ্যে কিন্তু আমি প্র্যাকটিস করে আমি আমার মতো তৈরি করে ফেলছি। আমি চিন্তা করেছি কি যে যদি কখনো বেতারে অনুষ্ঠান ঘোষক বা সংবাদ পাঠক নেয়, আমি অডিশন দেবো এবং আমি পারবো। ভেরি এই গুড। কনফিডেন্স তখন আমি তৈরি করে ফেলছি নিজের মধ্যে, কারণ হচ্ছে আপনি এর মধ্যে অনেক প্র্যাকটিস করেছেন, মারাত্মক। যেটার মাধ্যমে আপনার তৈরি হয়েছে প্রতিদিন প্র্যাকটিস করতাম। আমার প্রথম মনে হতো কি আমি গানের শিল্পী হব, আবার চিন্তা করলাম না দূর গানের তারপর আমি চেষ্টা করেছি, আমাদের যা ওস্তাদ ছিলেন আর কি, যে সাধন সরকার, ওনার কাছে শিখতাম প্রতিদিন একই লেসন, সারে গামা পাদানিসা সানি ধাপা মাগারেসা, এই সমস্ত গান আমার পক্ষে সম্ভব না। আমার সময় গানের শিল্পী যারা ইয়ে করতো, শিখতো, তার মধ্যে স্বামী আক্তার ছিল একজন, তারপরে মলিনা দাস ছিল একজন, এরা সব গান শিখতো। আমি ওদের সঙ্গে গান প্র্যাকটিস করতে 2 মাস করার পরে আমি ছেড়ে দিলাম। তো ছাড়ার পরে স্বামী আমার বললো কি যে তুই তো ভালো, তোর কণ্ঠ ভালো, তো তুই গানটা ছেড়ে দিলি কেন? আমি চাও, আমার ওই সারে গামা ভালো লাগে না আমার, ওগুলো হচ্ছে আমি খবর পুরো প্র্যাকটিস করছি, ওইটা আমার ভালো লাগে। তারপরে হঠাৎ একদিন খুলনা বেতার থেকে মানে অ্যানাউন্সমেন্ট করলো আমাদের খুব শীঘ্রই আঞ্চলিক অনুষ্ঠান শুরু হবে, আমরা কিছু অনুষ্ঠান ঘোষিকা নেব। তখন কিন্তু নিউজ চালু হয়নি। যথারীতি আমি একটা অ্যাপ্লিকেশান ছেড়ে দিলাম, দেওয়ার পরে এই ওয়েট করতে করতে একদিন আমাকে ডাকলেন। তখন নতুন স্টেশন, অনেকে আগ্রহ বেশি, অনেকেই অডিশন দেওয়ার জন্য চিঠি দিয়েছে। 3rd ডেতে আমার ডাক পড়েছে আর কি, প্রায় 80 জনের মতো অডিশন দিল ওই দিন। তৎকালীন সময় 80 জন। 3rd ডেতে 80 জনের মতো। তা আমাকে বললো কি যে আপনি এক কাজ করেন, প্রথমে আপনার ওইখানে ভিতরে বাতি জ্বলবে, অনের বাতি জ্বলার পরে আপনার নাম ঠিকানা বলবেন, বলার পরে এই স্ক্রিপ্টে দেখে পড়া শুরু করবেন। যখন পড়ার পরে আপনাকে স্টপ করতে বলবে, তখন স্টপ করবেন, বাতি জল নেবে যাবে, তারপর আপনি বেরোবেন, তার আগে বেরোবেন না, কোনো শব্দ করবেন না। তো আমি খুব সাহস নিয়ে গেলাম, একেবারে নির্ভয়। আমি যেহেতু অনেক দিন তো প্র্যাকটিস করেছি, তো আমার কোনো ভয় নেই। যার পরে আমার এখন মনে আছে রেডিও পাকিস্তান খুলনা, না রেডিও বাংলাদেশ খুলনা, রেডিও বাংলাদেশ খুলনা, তখন বাংলাদেশ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, রেডিও বাংলাদেশ খুলনা। আমাদের প্রথম অধিবেশন শুরু হলো। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 223.88 মিটারে 1340 কিলো হার্জে। আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় রয়েছে আমি সৈয়দ ইসমাত তোহা, আর আমার সাথে আবু ইউনুস। আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হচ্ছে। মানে তখন তো আঞ্চলিক অনুষ্ঠান শুরু হয়নি, ঢাকা প্যাচিং করে দিয়ে ওরা মানে শুধু ঢাকার অনুষ্ঠানটা হতো, যেই অনুষ্ঠান ক্লোজিং হতো তখন আবার আমাদের এতক্ষণ ঢাকার অনুষ্ঠান রিলে করে শোনা হলো বলে আবার আমরা আমাদের মতো ক্লোজিং দিয়ে বেরিয়ে আসতাম। এই হলো আমার শুরু। তা আমি অডিশন দেওয়ার সময় গেছি, ওখান থেকে প্রথম 2-3 লাইন পড়তে না পড়তে আমাকে সঙ্গে সঙ্গে ডেকে এদিকে আসেন আপনি। আমি চিনি আর সর্বনা, আমি কী ভুল করলাম? তো ওকে না না, এর আগে আপনি কোন স্টেশনে কাজ করছেন নাকি? না। ওকে, আরে না করেননি তো আমি এত মানে পারফেক্টভাবে পারফেক্টভাবে ডেলিভারি দিলেন কেন? স্যার আমি একবার ছোটোবেলা থেকে শিখেছি। কে শিখেছে আপনাকে? আমি না, আমার কেউ উস্তাদ নাই, আমি নিজে নিজে শিখছি এগুলো। তারপর আপনি কিন্তু পাস। তা আমার মনে মনে কী হলো, আমি পাস মানে হাতে কাগজপত্র না আমি কী করে বলবো। যাই হোক, এরপরে আমি তার কয়েক মাস পরে আমাদের ওখানে বেতারে অনুষ্ঠান শুরু করলাম। ওইটাই প্রথম যখন আমি বেতারে যাব, আমার কন্ট্রাক্ট ইস্যু হলো, আমার বাবার কাছে একটা চিঠি আসছিল
মানে টেবিলে আসছে তা আব্বার ওটা খোলেন নাই, হ্যাঁ, না খুলে আমি জানিও না যে আমিও জানি না। সকালবেলায় ভোরবেলায় বেতার থেকে গাড়ি আসছে, তখন আমাদের ব্রডকাস্টিং হাউস হয় নাই খুলনাতে, আমরা ট্রান্সমিটারে ডিউটি করতাম। সকালবেলায় আমাদের মেন রোডের সঙ্গে বসা তো, কলিং বেল দিচ্ছে, হর্ন দিচ্ছে গাড়িতে। আব্বা উপর থেকে বলছে কাকে চান, বলে ইসমাত তো নামে কেউ আছে, হ্যাঁ আমার ছেলে, তার কাছে কি, বলে, তার তো আজকে ডিউটি, জানে না কিসের ডিউটি। আব্বা উপর থেকে আমি তো যেহেতু আমি তখন অনার্স পড়ি, আমার তো একটা যেমন আমার জন্য একটা রুম বরাদ্দ হয়েছে নিচের তলায়। আব্বা উপর থেকে নিচে এসে বলে এই তোর গাড়ি আসছে তোকে ডাকতে। আমি তো হকচকে গেছি, সর্বনাশ, বলে কি। আমার তো তখন অনেক খুশিতে আমি কি কাঁদবো না আমি চিল্লাবো কী করে বুঝতে পারছি না। আমার কাছে যে নতুন পৃথিবীতে যাচ্ছি আমি, এরকম একটা মনে তাও হচ্ছে। গাড়ি চলে আসছে হ্যাঁ, বাসার তা আবার সামনে। গাড়ি থেকে নিয়ে যাবে। ওকে, তা আমি গেলাম ওখানে, বলে এই আপনি তাতে করে কাপড় চোপড় পরে চলে আসেন। গেলাম ওখানে, দেখেন অনেক যখন দেবে, বেতারের নিয়ম হচ্ছে কি যে লাইভ অনুষ্ঠান তো খুব কেয়ারফুলি করতে হবে, মানে খবরদার খুব সাবধান। এবং আমার পারফরমেন্স এত ভালো হয়েছিল যে আমাকে ওরা কিন্তু প্রথমে গিয়েই ওপেনিং অ্যানাউন্সমেন্টটা আমাকে দিয়ে করিয়েছিল, কিন্তু নিয়ম না তা। নিয়ম হচ্ছে কি যে যারা প্রথম ওখানে অডিশন করতে যাবে, যদিও ভয়েস দেবে সামান্য, এখন শুনবেন যন্ত্রসঙ্গীত, এতক্ষণ যন্ত্রসঙ্গীত শুনলেন, এর বেশি দিতে দিল না, কিন্তু আমাকে দিয়ে সে ওপেনিং দেওয়ানো হয়েছে। তোমাকে আপনার পারফরমেন্স এত ভালো যে আপনাকে দিয়ে আজকে আমরা কিন্তু ওপেনিং দেবো, খুব সাবধান, অনার জমলে আপনি এটুকু পড়ে বাতি নেমে যাবে, তারপর বেরোবেন। আমি ঠিক ওই কাজটা করছিলাম। তারপরে আমি রেগুলার বেতারে কাজ করা শুরু করি। ওইটাই আমার জীবনে সবচেয়ে স্মরণীয় একটা দিন ছিল। ভেরি গুড। তো যাই হোক, তো বেতারে অনুষ্ঠান ঘোষণা থেকে শুরু করে এর পরবর্তীতে আরও 3-4 বছর পরে নিউজ শুরু হলো, তারপর তো পরে সেই নিউজে আসলাম আর কি। রাইট। তো আপনার এই যে লম্বা জার্নিটা বললেন, এখন এই সেক্টরে অনেক উদীয়মান মানুষ আছেন যারা কিনা একজন ভয়েস আর্টিস্ট হতে চায়। তাহলে একজন ভয়েস আর্টিস্ট হতে গেলে আপনি যেই প্র্যাকটিসগুলো করেছেন বিভিন্নভাবে, আপনার তো ডিরেক্ট কোনো ওস্তাদ ছিলেন না, অন্য আরেকজন ছিলেন যাদেরকে আপনি ফলো করতেন না তো অন্যভাবে। তো নতুনরা এইটা কিভাবে রপ্ত করতে পারে যারা হতে চায়? প্র্যাকটিস কিন্তু একটা মানুষকে পারফেক্ট জায়গায় নিয়ে যেতে পারে। এটা Right. কিন্তু এমন একটা সাবজেক্ট এটা। গানের শিল্পীরা গান ওস্তাদের কাছে গান শিখবে, আস্তে আস্তে শিখে যাবে, তারপর তারা শিখে তারপরে গানের শিল্পী হিসাবে আত্মপ্রকাশ পায়। কিন্তু একজন উপস্থাপক বলেন বা অনুষ্ঠান ঘোষক ঘোষিকা বলেন, তাদের কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হয়। একটা ঘোষিকাকে অনেক কিছু জানতে হবে। গানের সম্পর্কে তার আইডিয়া থাকতে হবে, তারপরে ন্যারেশন পড়ার আইডিয়া থাকতে হবে, উপস্থাপনা করার আইডিয়া থাকতে হবে, তারপরে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার মতন যোগ্যতা থাকতে হবে। যেহেতু লাইভ অনুষ্ঠান, ওই প্র্যাকটিসটা তাকে থাকতে হবে। কিন্তু এখন ধরেন লাইভ একটা গান, ভদ্রলোক লাইভ গান গাইতে আসছে, হঠাৎ করে ওখানে অসুস্থ পড়লো, তখন আপনি কী করবেন? রাইট। হ্যাঁ, ওই পরিস্থিতি মোকাবেলা করতে হবে আপনাকে। হঠাৎ করে ঝড় বৃষ্টি এসে গেল, হ্যাঁ, আপনাকে ওই আবহাওয়া বার্তাটা ওইভাবে দিতে হবে। সেটা লিখতেও হবে আপনাকে, অনেক সময় লেখা আসে, অথবা আপনাকে সেভাবে স্ক্রিপ্ট তৈরি করে পড়তে হবে। বেতারের নিয়ম হচ্ছে কি যে কোনো স্ক্রিপ্ট লেখা ছাড়া আপনি অনার দিতে পারবেন না, বানিয়ে কিছু দিতে পারবেন না। কারণ এটা কিন্তু মুখ দিয়ে যেটা বেরিয়ে যাবে সেটা কিন্তু চলে গেল, আপনি ফিরে আনতে পারবেন না। আর তাও লাইভ। ভয়েসটা কিন্তু আর ফিরে আনতে পারবেন না। সুতরাং ওইভাবে খুব থাকতে হয়, মানে কনসেন্ট্রেশনটা ওইদিকে থাকতে হয়। এটা করতে গেলে কিন্তু আপনাকে প্রচুর ধৈর্যের দরকার। রাইট। এখানে কিন্তু মেন হচ্ছে ধৈর্য লাগবে, শিখতে হবে। আজকে আপনি দুটো আজকালকার দেখে আমি যে একটা আর্টিস্ট কোনো রকম গান গাইতে পারলে সে গানের শিল্পী হয়ে যায়, কিন্তু তা না। এটাকে রীতিমতো ধৈর্য সহকারে অনেকে আমার কাছে বলে যেতে হবে, আমাকে অমুক প্রোগ্রামে দিন, তমুক প্রোগ্রামে দিন। আগে ভালো করে শেখো, তারপর আসো। না শিখে আসবে না। আমি তো অনেককেই দেখেছি এরকম খুব সুন্দর আবৃত্তি করে, আপনি একটা স্ক্রিপ্ট ধরে দেন হাতে, পারবে না। তাহলে সে আবৃত্তি পারতেছে, স্ক্রিপ্ট পারতেছে না, কারণ কি? বাচ্চাটা প্র্যাকটিস নাই তো, সে প্র্যাকটিস করে না তো। একটা দুইটা চারটা করে মনে করতে আমি ওস্তাদ হয়ে গেছি, হ্যাঁ, ওই রকম করে। তাকে প্র্যাকটিস করতে, বেশি করে আবৃত্তি করতে হবে। যত বেশি আবৃত্তি করবেন তত গলা খুলবে, তত আপনার কণ্ঠের মডুলেশন শিখতে পারবেন আপনি। হ্যাঁ, রাইট। কণ্ঠের কাজটা আবৃত্তি মানে হলো, আপনি তো মানে অনেক আবৃত্তি করেছেন, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আবৃত্তিকারক আপনি। সো আবৃত্তি বর্তমান প্রজন্ম যারা ভয়েস আর্টিস্ট করে শিখেন, আমি দেখেছি যে অনেকে হয়তো বা 2-3টা কবিতাকে মুখস্থ করে, নট
মুখস্থ মিন্স অনেকটা এরকম এক্সাম্পল, শিমুল মোস্তফা অথবা অন্য কোনো একটা কবিতা সে শুনলো, উনি আবৃত্তি করেছে, উনি তার মতো করে করতে চায়, হুম হুম রাইট? এটা একটা কমন ট্রেন্ড। তো এই জায়গাটায় কি আসলে সঠিক, নাকি আসলে কি করা দরকার? আবৃত্তি শিখতে চাইলে বা আবৃত্তি করতে চাইলে তার কি কোনটা ফলো করা দরকার? শোনেন, আবৃত্তিটা কিন্তু কি, যে এখানে আমি শিমুল মুস্তফাকে আমার অসাধারণ উনি করেন, এটা আমি অস্বীকার করবো না। সবাই যারা প্রতিষ্ঠিত আবৃত্তিকার, তারা তাদের ধারণা নিয়ে কিন্তু ইয়ে করেন। আমি যদি যখন করি, আমি যদি আবৃত্তি করি, যে আমি আমার একটা ব্যক্তিগত ধারণা আছে, আমি আমি সেইভাবে আবৃত্তি করব। রাইট। সবাই যেটা করবে সেটা আমি করতে হবে এমন কোনো কথা না। আবৃত্তি কিন্তু খুব কঠিন জিনিস। হ্যাঁ, একটা আবৃত্তি যে যে চলতি যে আবৃত্তিগুলো সেগুলো এক জিনিস, কিন্তু অনেক কবিতা আছে যেগুলো আপনি স্ক্রিপ্টে ভাষাটা বুঝে নিয়ে তারপর ডেলিভারি দেবেন। স্ক্রিপ্টে ভাষা না বুঝে কখনো ডেলিভারি দিলে সেটা মানুষ শুনবে না। ভাইয়া, আপনি মানুষের কি কোনো মানে একটা কবিতা আমাদেরকে আবৃত্তি করে শোনাবেন কিনা? আপনার এখানে কবিতা আছে বা অন্য আমি কোনো একটা বিষয়? আমরা একটু আবৃত্তিটা আমার আপনার কাছে এখনই কবিতা এটা তো নিতে ওইভাবে চাই, নাই। অথবা যে কোনো একটা লেখা। বাই দ্য ওয়ে ভাইয়া, আমিও আবৃত্তি শিখেছিলাম, যদিও ওরকম প্র্যাকটিস পর্যায়ে যাই নাই। না না, আবৃত্তি বেশি যত করবে তত কিন্তু আমরা ইয়ে প্র্যাকটিস খুলবে। পর্যায়ে যাওয়া হয় নাই। আমি ঢাকা ইউনিভার্সিটির দৃষ্টি থেকে শিখেছিলাম আর কি, যে আমাদের সংগঠন দৃষ্টি। তো সেখানেই আমাদের উপস্থাপনা সহ কবিতা আবৃত্তির অনেকগুলো বিষয় শেখায়। ওই সময়টা আমি যখন আবৃত্তি শিখি আর কি, আমি একটা আবৃত্তি করেছিলাম আর কি। আপনার সামনে করলে হবে না আমি জানি, না না, তারপরেও হবে না কেন? এই প্র্যাকটিস করে সবই পারা যায়, তারপরেও তবে প্র্যাকটিস করেন সবই হবে। আমি তো যে অনেককে বলি যে বেশি আবৃত্তি করবা, তুমি ইয়ে দিতে পারবা, তোমার ডেলিভারি ওই রকম হবে। আর কথা হচ্ছে কি যে আপনি যেটাই করেন না কেন, আমি যেমন স্ক্রিপ্ট যখন আমি আমি বেশিরভাগ বাংলাদেশের সবচেয়ে বেশি ডকুমেন্টারি আমি করি। রাইট। তো আমার কাছে ওরা আমাকে দিয়ে যখন ওরা কোনো কিছু করেন তখন জানে যে আমি ন্যাচারাল পড়া পড়ি না, কিন্তু শব্দটাকে আগে আমি নিজের স্ক্রিপ্টে 2-3 লাইনটা পড়িনি প্রথমে, তারপরে বুঝি যে এটা কীভাবে ডেলিভারি দেবো। আমি আমার ব্রেনে ওই জিনিসটাকে নিয়ে আসি, তারপর আমি ডেলিভারি দিই। তা নাহলে আমি ওরকমভাবে পড়ি না কখনো। আমার স্টাইল একটু অন্যরকম, আমার মতো আমাকে পড়তে এটা কেউ তো কেউ হচ্ছে বললে আমি আপনার করি না। প্রায় 55 বছরের একটা অভিজ্ঞতা, 56। 56 বছরের অভিজ্ঞতা। 56, Right? আচ্ছা। সেই অভিজ্ঞতা থেকে এটা হচ্ছে। এখন আমরা যারা নতুন, যারা ভয়েস আর্টিস্ট হিসেবে আবৃত্তি শিখতে চায় ভালো করে, তাদেরকে শেখার জন্য কি আপনি কোনো 2-3টা টিপস দিবেন কিনা, যে তারা এই এই জিনিসগুলো ফলো করলে ভালো করে শিখতে প্রথমে পারবে? কথা হচ্ছে কি যে যাই বলেন না কেন, আপনি ন্যাচারাল জিনিসটা কথা বলেন, আপনি যেভাবে কথা বলেন। হুম, দেখেন বাংলাদেশ বেতার কিন্তু সরকারি, এটা কিন্তু খুব মানুষ শোনে না এখন আর। রাইট। ইদানিং একটুখানি চর্চাটা হচ্ছে এরকম যে একটু ন্যাচারাল কথাবার্তা বলা। এরা করে কি, কিছু মনে করবেন না, বর্তমান আমাদের বাংলাদেশ বেতারের যে সিস্টেমটা দেখেছি, এখন একটু কমেছে। এতক্ষণ বসে আড্ডা মারছে, গল্প করছে, কথা বলছে, কি সুন্দর বলে যাচ্ছে, যখনই অনারে বাতিটা জ্বলে, বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান। কেন রে বাবা, ও তুমি এতক্ষণ ইয়ে করে ন্যাচারাল কথা বলতে পারো না? হ্যাঁ, এই যে FM ব্যান্ডগুলোতে যেরকম করে। হ্যাঁ, রাইট। শ্রোতা বন্ধুরা কেমন আছেন? আমরা কিন্তু আপনাদের জন্য ভালো ভালো কিছু গান নিয়ে আসছি, শুনবেন একটা গান, এই যে শোনান। এই যে ন্যাচারাল কথাবার্তা যেগুলো বলে, মানুষ শোনে, শুনতে চায়। FM ব্যান্ড এত পপুলার হয়েছে কেন? এই জন্যই হয়েছে। কিন্তু বেতারের কিছু মানে বাধ্যবাধকতা আছে, তারা এবার স্ক্রিপ্ট ছাড়া বাইরে কিছু বলতে পারে না। আমি যখন 85-এ উত্তরণ রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান ধরলাম এখানে, এটা খুব পুরনো একটা ম্যাগাজিন অনুষ্ঠান বেতারের, এটা সাংঘাতিক। এই 75 থেকে আজও এখনও চলছে। আমি 85-এ উত্তরণ রেডিও ম্যাগাজিনের উপস্থাপনা, মুখ্য উপস্থাপক হিসেবে কাজ করেছি 2012 পর্যন্ত টানা। আমি যখন আহ, উত্তরণে উপস্থাপনা শুরু করেছি, তখন আমি বলছিলাম কি যে দেখে যে আপনারা উম, আমাকে একটু ছেড়ে দেন না, স্ক্রিপ্ট আমি যা আছে তাই পড়বো, কিন্তু আমাকে একটু মানে গল্পের ছলে বলবো আমি। হ্যাঁ, এটা আমাকে করার সুযোগ দিতে পারেন, ঠিক আছে আপনি যেভাবে করেন। এই অনুষ্ঠানটা কিন্তু শফিক কামাল ভাই, আমার শ্রদ্ধেয় মানুষ, উনি এখন আর জীবিত নাই। আমি ওনাকে খুবই শ্রদ্ধা করতাম, ভদ্রলোক। মানে কণ্ঠটা খুবই ভারী, তারপরও উনি আর্টিফিশিয়াল উচ্চারণ করতেন যদিও, কিন্তু টাইপড।
উত্তরণ মানেই শফিক কামাল, এরকম একটা প্রচলন হয়ে গেছিল। তা আমার কাছে যখন আসলো শফিক কামাল সাহেব যখন চলে গেলেন 85-এ, আমি একটা টানা ওখান থেকে 2010-12 পর্যন্ত করেছি। প্রথম আমি চিন্তা করলাম কি যে আমি প্রথম শফিক কামাল হব, আমি ঠিক ওইভাবে ডেলিভারি দেবো, ঠিক সেইভাবে ডেলিভারি দিতাম। 2 মাস 3 মাস ওইভাবে দিলাম। এরপরে করলাম কি, আমার আস্তে আস্তে শফিক কামালের মতো 2টা ভয়েস, পরে আমারটা একটা ভয়েস, এরপরে ওনার 2টো, আমার 3টা, এরকম করে করে আস্তে আস্তে আমার মধ্যে আমি নিয়ে আসলাম। পরে আমি একবার পুরা নিজের মতো হয়ে আমার গেছে। স্টাইলে পড়ে, তখন মানুষের পরে কি যে আরে উত্তরণ তুমি খুবই পপুলার, তো ওরা মানুষকে বুঝতে দেয়নি আমি যে কীভাবে আমি পরিবর্তন নিয়ে আসলাম। তো কথা হচ্ছে কি যে উপস্থাপনা করতে হবে একদম সাবলীলভাবে, গল্পের ছলে কথা বলবেন আপনি। এই যে ডকুমেন্টারি যখন আমি পড়ি তখন কিন্তু আম, একেবারে গল্পের ছলে পড়ি, কিন্তু এক একটা স্ক্রিপ্টের ধরন একরকম। ঐতিহাসিক স্ক্রিপ্ট যখন পড়বেন সেইভাবে পড়তে হবে, থ্রিলার কোনো স্ক্রিপ্ট থাকলে সেভাবে পড়তে হবে। এই যে একটা স্ক্রিপ্ট শুনতে চাই না। একটু আগে আমি বলছিলাম একটা কবিতার কথা, আমি আঞ্চলিক ভাষার কবিতাও আমি করি, মানে শুদ্ধ ভাষার কবিতা করি, গদ্য কবিতা করি, আবার ছন্দের কবিতাও করি। কথা হচ্ছে যে এই কবিতাটা আমি শোনাই আপনাকে। এটা একটা আঞ্চলিক ভাষার কবিতা, প্রেমের কবিতাও বলা যাবে, বা প্রেম করে যে বিরহের বেদনাটা এটা কীভাবে মানুষে ফুটিয়ে তুলেছে এই কবিতাটার মধ্যে আছে সেটা। এই কবিতাটার নাম তোমার নয়া দিশার নয়া পীড়িত। এটা যিনি লিখেছেন সত্যি ওনার লেখা খুবই ভালো, আমি তো ওনার লেখাও পড়ি। তারপর আরও একজন আছেন নীলানিকি খান, ওনারটা পড়ি। তার কবিতার পড়ি আমি। তুমি কিছুদিন পর পর নয়া নয়া সঙ্গ খোঁজো, নয়া নয়া স্বপন দেখো, নয়া মানুষের নয়া পীড়িত সুবাস লইতে নয়া নয়া সম্পর্ক বানাও, 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 তাতে তাতে আমার কি, আমি তো তোমার ভালাই চিনি, জানি তোমার মন মগজে বিকট বিকৃতি স্বার্থগুলো কেমন কিলবিল কিলবিল করে। আমি তোমার চাইয়া চাই দেখি, দেখি তোমার নয়া নিশার নয়া খোয়াবের ধান্দাবাজি। আচ্ছা, হাসা করে কত জাদু, এমন করে কি জীবন যাইব? পারবা, পারবা তুমি এমন করে নয়া নয়া পীড়িতের লোকে ভালো থাকতে? হুম? পারবা না, পারবা না। একজনের বিনা দোষে কষ্ট দিয়া আরেকজনের লইয়া বেশি দিন ভালো থাকবার পারে না কেউ। না না, আমি 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 তোমার অভিশাপ দিলাম না, আমি তোমার লোভের রূপটা দেখায় দিলাম। তোমার মন মগজের আর তোমার ওই অষ্টঙ্গের বহুত কিছু আমি জানি, আমি বুঝি। কম তো আমার তোমার পীড়িত করি নাই, তোমার নানা রঙের ভালোবাসা পাইয়াই আমি তোমারে আমার আত্মাটা দিয়া ভালোবাসছিলাম। আজকা আজকে তুমি সাধারণ বইলা আমারে ফালে গেলা, অতি লোভে অন্ধ হইয়া তুমি আমারে ছাইরা গেলা। হারাটা জীবন একলগে থাকবো বইলা তুমি আমারে কথা দিয়েছিলা, আমি তখন বুঝবার পারি নাই। বিশ্বাস করো, আমি তখন বুঝবার পারি না তোমার ছল চাতুরি, বুঝবার পারি না তোমার ভালোবাসার মধ্যে তোমার লোভের স্বার্থ। তোমার আমি বিশ্বাস করছিলাম, তোমার বিশ্বাস করে আমার অন্তরের মধ্যে জায়গা দিছিলাম। হাজার রকম ঝড়ঝাপটায় হকগলের কাছে খারাপ হইয়াও তোমার সম্মান দিতে আমি ঝাঁপায়া পড়ছিলাম। আজকে তুমি তার জব্বর একখান প্রতিদান দিলা জাদু, তুমি আমার সাইডার নয়া মোহে ডুইবা গেলা। কি মনে করছো তুমি, কি মনে করছো তুমি আমি তোমার বিরহে মরে যাবো? তোমার ছাড়া আমি পাগল হবো? তোমার শেষ নামিতে আমি জগৎ ছাড়ুম? না না, না না, আমি তা করুম না। আমি অমানুষ আর ভণ্ডের লেগে বেতাল হই না, আমি আমার মতোই নিজের গুছায় নিয়ে ভালো থাকুম। আমি তোমার লেগে দোয়া দেব, তোমার নয়া দিশায় তুমি সুখে থাকো, তোমার দুনিয়ায় নয়া পীড়িতের আশ্চর্য মুখ, তোমার নয়া দিশার নয়া জীবন তোমার ধান্দার মতন কইরা উঠুক। বাহ, চমৎকার। কথা হচ্ছে যে একটা কবিতা পড়তে গেলে আপনি তো অনেকগুলো জিনিস করেছেন আর কি এর মধ্যে, হ্যাঁ? অনেকগুলো বিষয় ছিল এটার ভিতরে আর কি। অনেকগুলো, মানে কি আপনি এটাতেই আপনি বুঝতে পারবেন যে এক একটা স্ক্রিপ্ট পড়ার কিন্তু ধরন এক এক রকম। এখন আমি যদি একটা ধরেন আমি আমি এই এই জিনিসটা যদি করি, আমি যে রিলগুলো শান্ত দিই, এই যে আপনার লাস্ট এটা 100 বছর পরে, ইসলামিক যে কন্টেন্টগুলো আমি তৈরি করি, রাইট, সেই কন্টেন্টের মধ্যে দেখেন এইগুলো কিন্তু একদম অন্যরকম। এটা একটা কষ্টের কথা, আমি কি করতে পারি এখন? শিওর শিওর। আজ থেকে 100 বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন 2126 সাল, আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে,
অস্তিত্ব তখন রুহের জগতে। ইতোমধ্যে ফেলে যাওয়া আমাদের সেই সুন্দর বাড়িটা হয়তো পরবর্তী প্রজন্ম ভোগ করছে। পছন্দের কাপড়গুলো ব্যাকডেটেড হয়ে গেছে, শখের গাড়িটা হয়তো অন্য কেউ চালাচ্ছে। আর আমায় আমায় খুব কম জনই স্মরণে রেখেছে। হয়তো হয়তো কেউ ভাবেও না, হাতে তো এত সময় নেই, যাদের জন্য এত কিছু করতে করতে নিজের জীবনটা শেষ করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বাস্তবতার এই জীবনে আপনি আপনার দাদার দাদাকে কতবার স্মরণ করেন? আপনার দাদির দাদির কথা আপনি কি কখনো মনে পড়ে? পৃথিবীর বুকে আজকের এই বেঁচে থাকা, এত হইচই, এত মায়া কান্না এভাবেই চলছে। গত হওয়া অসংখ্য প্রজন্মকে টপকে আমরা এই জীবন লাভ করেছি, তেমনিভাবে আগামীতে অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে আমাদের এই জীবন। কিন্তু কিন্তু খুব কম লোকই সময় পায় ফেলে যাওয়া জীবনটা একটু ফিরে দেখার। বাস্তবতা হচ্ছে এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও অনেক ছোট। চমৎকার। এক একটা স্ক্রিপ্টের আপনি কবিতাটা পড়লেন একরকম একটা ভাইব নিয়ে, আবার যখন ইসলামিক বিষয়টা পড়লেন তখন আবার একদম ওরকম। অন্যরকম। আমি আরেকটা কথা আপনাকে বলি, আপনারা যারা যারা রেগুলার হয়তো টেলিভিশন এর আগে দেখেছেন, দেখেন, এটা অনেক আগের কথা বলছি, খুব যে বেশি দিন তা নয়। ধরেন এই 2000 সালের পরে, অথবা না 2000 পরে, যারা নিয়মিত এটিএন বাংলা দেখেছেন বা বাংলা ভিশন দেখেছেন বা চ্যানেল এতে দেখেছেন, ট্রাভেল শো যখন চালু হলো বাংলাদেশে বিভিন্ন চ্যানেলে, Right. আমি প্রথম শুরু করলাম, আমাকে দিয়ে করানো শুরু করলো। প্রথমে হতো কি যে আরসি ট্রাভেল অন, ওইটাও এরকম। এরপরে হতো আপনার বাংলা লিঙ্ক, বাংলা পথে, দেশের পথে, এরা অনেকেই জানে, আপনি ইউটিউব খুললেই পাবেন, ওগুলা ভয়েস পাবেন। তারপরে TVN24 একটা অনুষ্ঠান হতো আওয়ার কমিউনিটি। এটা যে ট্রাভেল শোগুলো, আমি যখন আমার হাতে স্ক্রিপ্ট আসে তখন আমি স্ক্রিপ্ট দেখে আমি কিন্তু তখন যে যে জায়গার কথা বলা হচ্ছে, ধরেন আপনি এখন কক্সবাজারের ভ্রমণ কাহিনীটা দেখাবেন মানুষকে, আমি তখন কক্সবাজারে চলে যাই মনে মনে। হ্যাঁ, ওই পাহাড়, ওই ঝর্ণা, ওই ব্রিজটা, তারপরে সাঁওতালদের কথা, হ্যাঁ ত্যান, আমি ওদের সঙ্গে মিশে যাই আমার কথার মধ্যে। অথচ আমি কিন্তু যাই না, ওদের ওখানে যাইনি কখনো। মনের জগতে যান। মনে আমি তখন ওভাবে চলে যাই। আপনি একটা ছোট্ট কথা চিন্তা করে দেখেন, আমি একটা স্ক্রিপ্টে হয়তো এমন একটা জিনিস আছে যে আমি এখন পাহাড়ের প্রায় 600 থেকে 700 ফিট উপরে। হুম, তো এখান থেকে আমি নিচের অবস্থা কী দেখতে পাচ্ছি, এখন স্ক্রিপ্টে লেখা আছে কি, এখন আমি পাহাড় থেকে 700 ফিট উপরে, পাহাড়ের উপরে 700 ফিট উপরে, নিচে আমার ছোট মানুষগুলোকে ছোটো ছোটো দেখা যাচ্ছে। আমি যদি এখন ওখান থেকে পড়ে যাই তাহলে কী অবস্থা হবে আমার। এখন আমি স্ক্রিপ্টে আমি এভাবে পড়ি, আমি এখন পাহাড়ের 700 ফিট উপরে, ওখান থেকে যদি আমি পড়ে যাই তাহলে আমার অবস্থা কী হবে। এটা পড়লে কি ভালো লাগবে? নাকি আমি যদি এখন বলি, দর্শক বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আমি কত উপরে, 700 ফিট উপরে, কিন্তু আমি এখন পাহাড়ের উপরে, আর এখান থেকে যদি আমি একবার পিছলে পড়ে যাই তাহলে কি আমার অস্তিত্ব থাকবে? একবার ভাবুন তো, এই যে কথা বলার স্টাইলটা। চেঞ্জ করে হ্যাঁ, ফেলা, একটা ড্রামার মধ্যে আমি যদি ঢুকানো। ওইভাবে পড়ি তাহলে মানুষ কিন্তু তখন চিন্তা, আরে সর্বরকম যদি পড়ে তাহলে কী অবস্থা হবে। হ্যাঁ, তখন তো সে আটকে উঠবে। আমার পড়ার স্টাইলটা এরকম, আমি ওইভাবে পড়ি এবং সবাইকে বলি যে যখন তোমরা কোনো স্ক্রিপ্ট পড়বা তখন বুঝে পড়ো, তোমাদের ব্রেনে নিয়ে আসো। তারপরে আপনি একটু আগে একটা কথা আমাকে বললেন যে তারা কিভাবে আসবে এই লাইনে আসতে গেলে। অনেকেই আসছে, অনেকে এসেছে, অনেকে কাজ করছে, অনেকে কি করবে। আমার তো 55-56 বছর হয়ে গেল, রাইট। আমার কিন্তু কোনো ওস্তাদ নাই, ছিল না কখনো। পরোক্ষভাবে একজন ওস্তাদ ছিলেন, যার তিনি সংবাদ পড়তেন, কিন্তু আমাকে তো কোনো শেখার নেই, আমাকে কীভাবে নারেশন করতে হবে, কীভাবে আবৃত্তি করতে হবে, কিন্তু শেখার নেই। কিন্তু আমি সব চেষ্টা আমার নিজের চেষ্টা করেছি। আপনার আগ্রহ থাকতে হবে, আপনার ধৈর্য থাকতে হবে, তাহলে আপনি পারবেন না। একটা মানুষ 2টা গান গাইতে পারলো মানেই এই না যে সে গানের শিল্পী হয়ে গেল। না। নো, গানের মধ্যে অনেক কিছু আছে, অনেক ব্যাকরণ শিখতে হয়, মানে রাগের উপর অনেক কিছু শিখতে হয়, তাহলে কিন্তু গান হয় না। একটা গান গাও, সুর করে গান গাইলে কি গান হয়ে গেল? হয় না তা। তো কথা হচ্ছে যে আপনাকে
যে কোনো জিনিস করতে গেলে চর্চা করতে হবে। আর ভয়েসের চর্চা করতে গেলে আপনাকে প্রথম শর্ত হচ্ছে আবৃত্তি বেশি করে করবেন। রাইট। আবৃত্তি যত বেশি করবেন তত আপনি গলাটা খেলতে পারবেন। আবৃত্তি করার ক্ষেত্রে কি কোনো রাইটার বা কোনো সেগমেন্ট ভাগ আছে কিনা যে আমি এই আবৃত্তিগুলো করলে আমি শিখতে পারবো আরো বেশি ভালো করে? আবৃত্তি ওরকম কোনো শ্রেণীভাগ নেই, শ্রেণীভেদ নেই, যে কোনো আবৃত্তি করেন আপনি, ওকে। সব কিছুর মধ্যে শেখার আছে সব কিছু। আমি তো আপনার ওই নজরুলের যদি আর বাঁশি না বাজে ওটা যখন আমি পড়ি তখন ভিন্ন স্টাইলে পড়ি, ওটা পড়ার স্টাইলের একটু অন্যরকম। আবার যখন আমি আপনার এই কেউ কথা রাখেনি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা যখন করি তখন আমি আবার অন্যরকম পড়ি। ভাইয়া ওইটা কি এক একটু একটা পড়বেন এক কিনা? রকম। কারণ মানে আমার এটা এক একটা কবিতার স্টাইলই এক এক রকম। ভাইয়া এই কবিতাটা আমার খুব পছন্দের একটা কবিতা আর কি। কোনটা? সুনীল গঙ্গোপাধ্যায়ের হ্যাঁ, ওটা তো কেউ কথা রাখেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু কিন্তু সে বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষা আছে। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হ দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা ওই ঘরের ছাদ ফুঁড়ে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ে চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনও সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখে না। চমৎকার ভাইয়া, থ্যাংক ইউ। আমার খুবই পছন্দের একটা কবিতা। এক একটা কবিতার স্টাইল এক এক রকম। right, সুতরাং right, right. আপনি যত পড়বেন তত আপনি এর মধ্যে ডুবে যাবেন। কেননা সবাই তো একরকম, কারণ আমার আমার ব্যক্তিগত কথা বলি, আমার স্টাইলটা একটু অন্যরকম। আমি ন্যাচারাল কবিতা পছন্দ করি, সবসময় ন্যাচারাল পড়ি। রাইট। একটা স্ক্রিপ্ট পড়তে গেলে আমি আগে দেখেছি স্ক্রিপ্টটা কী, কোন ডেলিভারিটা অ্যাকসেপ্ট করে, কীভাবে দিলে মানুষে শুনবে, কার মাথার মধ্যে থাকবে। গড় গড় করে পড়ে গেলে মানুষের মধ্যে থাকে না। একটা আমি কর্পোরেট ডকুমেন্টারি করি, আমি আপনার কোম্পানির ডকুমেন্টারি করি, আমি আর্মি, নেভি, পুলিশ, র্যাব, বিজিবি, এয়ারফোর্স, ডিজিএফআই, এসএসএফ, সব কটার ডকুমেন্টারি আমি করি। বিজিবি, সব ডকুমেন্ট আমি করি কিন্তু বাংলাদেশে। হ্যাঁ, তো এত ডকুমেন্ট আমার কাছে আসে কাজ কেন? কারণ আমি, ওরা আমার কাছে দিয়ে নিশ্চয় থাকে, তারা কেউ আসে না আমার কাছে। ওই স্ক্রিপ্টে দিয়ে ছেড়ে দেয়, তো আবার যেটা করে ওইটা ফাইনাল। এর আমার কাছে কেউ আসে না, আলহামদুলিল্লাহ। আমার এখন ওইটুকু আল্লাহর রহমতে আপনার সেই ফুটিংসটা তৈরি হয়েছে ভাইয়া। হ্যাঁ, সেই ফুটিংসটা তৈরি হয়েছে আপনার। তৈরি করেছি আমি, নিজের Right. চেষ্টায় আমি করেছি। ভাইয়া, হ্যাঁ, এটার সঙ্গে কানেক্টেড আপনার আরেকটা জিনিস আমরা এখনই একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ছোটবেলা থেকে আমরা যে বড় হয়েছি আপনার সেই আজানের হ্যাঁ। দোয়া শুনে, এটা কি আপনার মনে আছে অথবা একটু দেখে বলবেন কি হ্যাঁ। আমাদেরকে? আমি আপনাকে প্রথমে আমি আরবিটাও আমার করা ছিল, ওটা বেশি দিন চলেনি, তো ওটা আমি না বলি, এই ২-৩ লাইন শুনে, আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এটা আরবিটা আর কি, আমি বাংলাটা করি সময় যেটা। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান
সুমহান মর্যাদা এবং বেহেশতের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। মানে খুবই টাচি। এটা আসলে আমি একেবারে এটা touchy। শুধু পৃথিবী না, এটা লন্ডনেও যখন আমি ছিলাম তখন ওখানকার টেলিভিশন চ্যানেলেও আমি করেছি, ওখান থেকে প্রচার হয়তো এখনো হয় কি হয় না হতে পারে। ওই যে বিভিন্ন আমরা রেডিও স্টেশন, রেলওয়ে স্টেশন বা প্লেনে বা বিভিন্ন জায়গায় গেলে অনেক আরবির দেখি শুনি, তর্জমা শুনি। এটা কোরআনের পুরো 30 পারা কোরআনের তর্জমা আমার করা আছে, 2-3 বার করা আছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা চলে এখনো পর্যন্ত, এটা 80 দশকে করেছিলাম, আম, যেটা সারা পৃথিবীর যত বাংলা ভাষাভাষী আছে তারা কিন্তু এই যেটা শোনে। আমি আমেরিকাতে গিয়েও আপনার ওখানে রেস্টুরেন্টে আমি শুনতে দেখেছি, তাদেরকে দেখেছি তারা শোনে, তারা ওইটা শুনে তারপর দোকান খোলে। আমার খুব ভালো লাগলো আর কি। Very হ্যাঁ, good. যে আমি জিজ্ঞেস করছিলাম আপনার কি প্রতিদিন শোনেন, বলে আরে ভাই বলবেন না, আমি তখন তো আমি যে আমি করেছি এটা আমার তো জানো না বলিনি, তো। প্রথম বলিনি তাকে। তারপর ওইখানে ওই রেস্টুরেন্টের কাজ করতো আমার ছেলে, চাকরি করতো এক সময়। আচ্ছা, তো ওকে জিজ্ঞেস করছিল যে তোমার বাবা না, বলে কি যে এটা কোথায় শুনছে, আমি কাদের, এটা আমার বাবাই করছে। তো ধর তোমার বাবা করছে, তখন ওরা বিশ্বাস করে। তখন ওই ফোনে ধরে দিলে, তখন বলছে হ্যাঁ ওটা আমি করেছি। ভাই, ওখানে কোনটা স্পেসিফিক আপনি বলছিলেন, ওটা কি 1-2 লাইন আপনার বলবেন কিনা? না, পুরো 30 পারা এখন, পুরো 30 পারাটাই? পুরো 30 এক এক সময় এক এক, ওটা তো ধারাবাহিক চলতে থাকে। তো আজকে কিছু অংশ পড়ার পর বন্ধ করে দিলে পরের দিন হয়তো আবার আরেক সঙ্গে পড়লো, এইভাবে চলতে থাকে। ওকে, এই কোরআন শরীফে থাকলে তার থাকলে আমি অবশ্য করে দিতে পারতাম, এখন আপনাকে শোনাতে পারতাম না। এখন তো এটা ভাইয়া, এবার যদি আমরা আপনার কাছে আরেকটু এক্সটেন্ডেড ভার্সনে যেতে চাই, এখন একজন ভয়েস আর্টিস্ট ধরেন সে শিখলো, সে মোটামুটি একটা প্র্যাকটিসও করলো, আবৃত্তিও সে শিখে, তার এখন মানে রিয়েল লাইফে কাজের মধ্যে আসার সময় হয়েছে। যদি এরকমটা হয়, কোনটা? যদি একজন ভয়েস আর্টিস্ট রেডি হয়েছে হ্যাঁ, কিন্তু তার এখন কাজ দরকার, সে তার নিজেকে বিক্রি করবে কিভাবে? মানে বিভিন্ন প্রতিষ্ঠানে কিভাবে গিয়ে সে কাজ পাবে, কোন জায়গায় যাবে বা কি অবস্থা, কোন জায়গায় করবে কাজটা? শুনেন, ভয়েস আর্টিস্টদের কিন্তু কারোর কাছে যাওয়া লাগে না, সোজা ওকে। কথা। আমি আমি যেমন কারোর কাছে যাই না যে ভয়েসের জন্য, ভাই আপনার এটা লাগবে না, আমি ভয়েস দিয়ে আসি। নো, তারা এটা এমন একটা সাবজেক্ট, আপনার কাছে মানুষ আসবে। আপনার উপস্থাপন এটা যদি ভালো হয়, হ্যাঁ, তারপর কিন্তু আপনাকে শিখতে হবে। আজকাল তো ও, বিভিন্ন জায়গায় মানুষের ভয়েস দেয়, বিভিন্ন রকম ভয়েস দেয়, এতে কোনো কোয়ালিটি নাই। হুম যখন কোয়ালিটি কোনো কাজ কেউ চায়, আর আজকাল এআইয়ের যুগ, আজকাল এআই তো সব কিছু করে দিচ্ছে, কিন্তু তারপরেও যখন এআই তো আর আমাদের মতন মডারেশন দিয়ে কাজ করে না, ওই জায়গাটা সুযোগই আছে, নাই। তখন আবার আমার কাছে আসা লাগবে হয়তো। যাই হোক, কথা হচ্ছে যে সো ভাই, সেক্ষেত্রে নতুন যারা, তারা নতুন যারা তারা আসছে, আসুক, কাজ করবে, তারা কারো কোথায় যাবে, মানে এই কাদের কাছে যাবে? তারা শিখবে, দেখবে, শুনবে। আমার কাছে অনেক আছে, আর্টিস্ট আছে, তারা কাজ শিখতে চায়। আমি বলছি তোমরা স্টুডিওতে আসো, শোনো, দেখো, বোঝো, তারপরে আমি কিছু লেসন দিই ওদেরকে, যে এইটা পড়ে নিয়ে আসো। পড়ে তুমি নিজে, যখন তুমি পড়ে নিজে শুনে বুঝবে যে না তোমার পড়া হচ্ছে, তখন তুমি রেকর্ডিং করে আমার কাছে নিয়ে আসবা। তারপর যদি ভুল থাকে আমি তোমাকে বলে দেবো, কিন্তু তুমি আগে ভালো করে শেখো, শোনো আমরা কীভাবে ডেলিভারি দিই, বা যারা এক্সপার্ট, যারা আরও ভয়েস দেয়, তাদেরটা শোনো, তুমি সবারটা শোনো। যারা খুব ভালো উপস্থাপনা করে তাদেরটা শোনো। না শুনে তুমি নিজে মাতবাড়ি করে করতে পারবে না, কারণ আজকাল অনেক ইনস্টিটিউশন আছে যারা শেখায়। হ্যাঁ, আপনি ওখান থেকে চিন্তা করেন, যারা ধরেন এক একটা জায়গায় একটা ইনস্টিটিউশনে হয়তো 50 জন শিখলো, ওখান থেকে খুব যদি বেশি হয় 1 থেকে 2 জন মাত্র চান্স পায়, রাইট। এর বেশি না। কিন্তু আমি বুঝি, আমার মনে হয় যে এসব শেখার কোনো মানে হয় না। এগুলো প্র্যাকটিক্যাল শিখতে হবে, এভাবে ওই থিওরিটিক্যাল শিখে কোনো লাভ নেই, আমার বিশ্বাস এটা। হ্যাঁ, এই জন্য আমি বলি কি, যে বিএসসি ইঞ্জিনিয়ারের চাইতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বুদ্ধি রাখা বেশি, এটা আমার বিশ্বাস। কারণ সে হাতে কলমে শিখে সেজন্য। হাতে কলমে শিখতে ওরা। হ্যাঁ ভাইয়া, আমরা অবশ্য বলি যে আপনার দুইটাই দরকার। হ্যাঁ, আপনার থিওরিও দরকার আছে, অ্যাট দ্য সেম টাইম প্র্যাকটিক্যালেরও দরকার। অবশ্যই কারণ আপনি তাই। শুধু থিওরি শিখে আসলে হবে না। না না, তা পারার, কারণ থিওরির সঙ্গে প্র্যাকটিক্যালের যখন সংমিশ্রণটা হবে, তখনই কেবল আপনার মধ্যে একটা আলাদা অভিজ্ঞতার ঝুলিটা বাড়বে সেই জায়গাটায়।
সো আপনার পরামর্শ হচ্ছে যে নতুন যারা ক্যারিয়ার শুরু করতে চায় সেক্ষেত্রে যারা এই ফিল্ডে একটু সিনিয়র আছে তাদের স্বর্ণাপন্ন হবে, বিভিন্ন হ্যাঁ, হ্যাঁ। স্টুডিওতে যাবে, গিয়ে তাদের কথা শিখবে, শুনবে, তারা বেশি এবং বেশি observe করে করবে। আবৃত্তি করতে হবে, কিন্তু বেশি করে আবৃত্তি করতে হবে। আবৃত্তি করতে হবে। করলে তা মডুলেশনটা শিখতে পারে, Right. গলার কারুকাজটা শিখতে পারে আবৃত্তি যত বেশি করবে। আমি যে কবিতা করলাম তাতে দেখেন, আপনি যখন এক একটা কবিতার স্টাইল কিন্তু এক 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 রকম। হ্যাঁ, তো রাইট। এটাকে আপনাকে একটা স্ক্রিপ্ট দেখে বুঝতে হবে যে এই স্ক্রিপ্টের কোন ডেলিভারিটা চাচ্ছে, ওইটা আপনার ব্রেনে আনতে হবে, তারপর আপনি ডেলিভারি দেবেন। তাহলে পড়লে একটা স্ক্রিপ্ট দেখলাম, সমস্যা পড়ে গেলাম, নো, ওইটাকে আপনাকে আগে বুঝতে হবে জিনিসটা কীভাবে ডেলিভারি দেবেন। আমার হাতে এরকম যখন স্ক্রিপ্ট আসে 15 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা করে আসে, কোনো কোনো সময় এমনও আসে। আমি সত্যি কথা বলি যে প্রথম যখন আমি কোরআনের তর্জমা করেছি 30 পারা, আমি 28 দিনে 30 পারা নামিয়েছি। 28 দিনে। 28 দিনে 30 পারা আমি নামিয়ে দিছি। হ্যাঁ, পরে যখন করেছিলাম তখন আমার প্রায় দেড় মাস, 2.5 মাস লাগছিল। পার্থক্যটা কেন হলো? তাহলে এই কারণে যে শোনেন, কোরআন এমন একটা জিনিস, কোরআনের তর্জমা করতে গেলে তখন কিন্তু আপনি এমন একটা জায়গায় চলে যাবেন, আপনার কিন্তু বুকের মধ্যে মনে হবে এই বুঝি কেমন আসলো, এই বুঝি, এই যে একটা ভয় ভয় পাওয়া যায়, ভয় লাগে। হ্যাঁ, এটা এত মানে সেন্সিটিভ একটা জায়গা, এত সেন্সিটিভ একটা জিনিস, আপনি না পড়লে বুঝতে পারবেন না। আমি হয়তো ঝোঁকের মতো পড়ে গেছি ঠিকই, কিন্তু কথা হচ্ছে যে পরবর্তী পড়ার সময় আমি কিন্তু একটু খেয়ে হারে ফেলছিলাম, এই জন্য দেরি হয়েছে আমার। আর একটা কাজ আমার সামনে আসছে, আবার করব। এটা আমি বলছি 2 মাসের বেশি লাগবে। অত ধৈর্য এখন আর নাই, তো আমার বয়স হয়ে গেছে, তো অত ধৈর্য নাই। ভাইয়া, ভয়েস আর্টিস্টদের রিসেন্টলি দেখলাম একটা নতুন ডাইমেনশন হয়েছে। ডাইমেনশনটা কীরকম, যে আগে আমরা যখন ছোটবেলায় বিভিন্ন বেতারে নাটক শুনতাম, হুম, এখন বিভিন্ন অ্যাপ বের হয়েছে, যে অ্যাপগুলোতে বইয়ের ওই ভার্সনটা করে ওরা এটাকে বলছে। যেমন তুমিও জিতবে একটা বই, এই বইটা দুজনে মিলে হয়তো বা পড়ছে, একজন রিডার হিসেবে পড়ে যাচ্ছে, হুম, হুম। নাটকের মতো করে হ্যাঁ, পড়ছে। হ্যাঁ। এবং এই ট্রেন্ডটা বিদেশে আছে একরকমভাবে, কিন্তু বাংলাদেশে যেটা দেখলাম, আমার কাছে বাংলাদেশেরটা বেশি ভালো লাগছে, কারণ বাংলাদেশে এটা একটু ড্রামাটিক আকারে পড়ছে, হুম। এই যে গল্পের মধ্যে ঢুকেই পড়ে। এটা আমি 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 দেখেছি যে পেয়েছি, সেটা ইন্ডিয়াতে করে ওরা দুইজন, কি দুই বসু, ও তো Right. মহিলার ওর হাজবেন্ডের করে, এটা খুব খুব ভালো interesting। বাংলাদেশে নতুন করে ভাইয়া তৈরি হয়েছে বিষয়টা, কিছু কিছু অ্যাপ, যেমন কাব্যিক নামক একটা অ্যাপ আছে, আছে আছে। ওনারা ওটার মধ্যে দেখলাম প্রায় 50টা বা 60টা বইয়ের ফুল ইয়েটা আছে, অডিওটা আছে, এবং আচ্ছা। ওখান থেকে শোনা যায় আর কি, রাতের বেলায় আমরা অনেক সময় শুনি। তো এখন এই যে সেগমেন্টটা বড় হচ্ছে, বাংলাদেশে কিন্তু এই ধরনের বুক অডিও খুবই কম, নাই বললেই চলে, হুম, হাতে গোনা একটা দুইটা। তো নতুন যারা আছে তারা তো তাইলে এই সেগমেন্টটাতে কন্ট্রিবিউট করতে পারে, বা এই সেগমেন্টটাকে আরও বাড়াতে পারে, হ্যাঁ, ডেভেলপ করতে পারে। ডেভেলপ করতে পারে। রাইট। এটার কেরিয়ারটা কতটুকু বলে আপনার কাছে মনে হয় আর কি? আমি তো আসলে যারা এগুলো করছে আমি কয়েকটা শুনেছি, তো এটা প্র্যাকটিসের উপরে নির্ভর করে কিন্তু তাদের প্রত্যেকের। Okay. আপনি যারা করছে হাতে গোনা কয়েকজন, Right. এর বেশি না, কিন্তু এই জন্য ওদের প্র্যাকটিসের দরকার আছে, ওদেরকে কিন্তু ওইভাবে অনুশীলন নিয়ে কাজ করতে হবে, আইডিয়া থাকতে হবে, ড্রামার পর আইডিয়া থাকতে হবে, থ্রোয়িংয়ের পর আইডিয়া থাকতে হবে, তারপরে স্ক্যানিংয়ের পর আইডিয়া থাকতে হবে, বিভিন্ন রকমের আছে। প্রত্যেকটা জিনিস না জেনে করা যাবে না কিন্তু। ভাইয়া, এটার সঙ্গে যদি আপনাকে কানেক্টিং আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা যারা সেলসে কাজ করি, হুম। বিভিন্ন বড় বড় কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ যারা আছে, তাদের কি আসলে ভয়েস আর্টিস্টের তার ভোকাল, তার প্রেজেন্টেশন, এই যে কথা বলার ধরনেরা শেখার দরকার আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? না, এখন এর মধ্যে আবার ধরন আছে। ধরেন কিছু কিছু আছে যারা বাসের মধ্যে বিক্রি করে কিছু জিনিস, হ্যাঁ, ক্যানভাসার, right. তাদের স্টাইল একরকম। রাইট। আবার যারা ওষুধ কোম্পানিতে যারা Representative. মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদের স্টাইল আবার একরকম, এক একজনের স্টাইল এক এক রকম। আবার Right. আমরা যারা ভয়েস দিই তাদের আমাদের স্টাইল এক রকম, এক একটার এক এক রকম। বললাম আপনাকে আগেই বললাম যে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু তাদের মানে ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টার অনুযায়ী আপনাকে করতে হবে। তাহলে এখন ধরেন আমি হয়তো ভয়েস দিচ্ছি এখানে, আমাকে যদি একটা ব্যাগ হাতে ধরে দিয়ে যখন মার্কেটে নিয়ে যাওয়া হয়, আমি তো কিছু বলতে পারবো না, এটা তো সম্ভব না। এটার জন্য এক একটা ট্রেন এক এক রকম। হ্যাঁ, এটা- সেখানে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন
আমার যদি মডুলেশন ঠিক করতে হয়, কোথায় কিভাবে আমি এমফ্যাসিস দিব, কোন কথাটা বলবো, সেক্ষেত্রে আবৃত্তিটাকে আপনি অনেক বেশি ফোকাস করেছেন। অবশ্যই করতে হবে, আবৃত্তি না করলে তার আপনি মানে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সে গিয়ে কিন্তু একজন ডাক্তারের কাছে তার পণ্যকে উপস্থাপন করতে হয়, এটা তো একটা উপস্থাপনাই। হুম তো সেখানে তো তার ওই ভয়েসের মডুলেশনটা দরকার, তা যে আমি দরকার, তা কোথায় দরকার, কিভাবে কিন্তু কথা তাকে বলবো। তো ওইভাবে আবৃত্তি করে তো তাকে যাওয়া লাগবে না। তাকে দিতে হবে যে ওষুধের গুণাগুণ কোনটা কি, কিসের কোন ওষুধের কী গুণ, সেটা তাকে ডাক্তার কাছে সেভাবে উপস্থাপন করতে হবে, তার তো আর আবৃত্তি করা লাগবে না। না, আবৃত্তি দরকার নেই, কিন্তু ভাইয়া এখন আমি গুণাগুণ তো বলে আসলে আর হচ্ছে না। ধরেন একজন খবর যে পাঠ করে, হুম তার কাছে খবর আসলে তো সে এমনি পড়ে যাওয়ার কথা, তাহলে সেইটার মধ্যে কেন আলাদা মডুলেশনটা করছে, যেন আরও শ্রুতিমধুর হয়। সে হয়তো বা আপনার মতো করে ডকুমেন্টারি স্টাইলে পড়ছে না, না, তা তার পারছে না। স্টাইলটা ভিন্ন, হ্যাঁ, কিন্তু তাকেও কিন্তু মডুলেশন করে পড়তে হচ্ছে। কথা হচ্ছে যে আগে আপনাকে বলছি যে এক একটা পড়ার স্টাইল এক এক রকম, কিন্তু এখন রাইট। যিনি যিনি খবর পড়ে, আপনি একটা যারা নিউজ পড়ে রেগুলার, যারা নিউজ রিডিং করে টেলিভিশন হোক বা রেডিওতে হোক, আপনি তাদেরকে একটা স্ক্রিপ্ট ধরে দেবেন, দেখবেন তারা স্ক্রিপ্ট, যখন অন্য স্ক্রিপ্ট দেবেন তখন তারা ওই নিউজের মতো পড়বে। রাইট, এটা অভ্যেস হয়ে যায় তাদের। ট্র্যাডিশনাল আমি ঢুকে এরকম গেছে। অনেক দেখছি কিন্তু, হ্যাঁ, হ্যাঁ অনেকেই দেখছি এরকম, তারা করে না আপনার ওই পড়তে গেলেই নিউজের মতো পড়ে। আমি তখন বলি, কি এটা কি নিউজ পড়ছো নাকি তুমি এখানে, এটা তো নিউজ না। তখন বলি, তবে আপনার মতো তো পারি না। আমি বলি, তা তো পারবা না, কার পারবা, চেষ্টা করো। তার কারণ হচ্ছে কি যে তুমি স্ক্রিপ্টের এটাই তো বোঝো নি, ডেপথে ঢোকে নাই। ডেপথই তুমি বোঝো নাই, তা তুমি যাবা কী করে? তা একটু ড্রামা করে পড়ার চেষ্টা করো, দেখবা খুব ভালো হবে। আমি বলি যে আমি যেমন এখনও পর্যন্ত শিখি, কিন্তু এখন আমি অনেকের কাছে অনেক কিছু শিখি, অনেক কিছু আমার সামনে আসে যেগুলো আমি চিন্তা করি, আরে এটা তো ভালো জিনিস বলছো, এটা তো আমি কিন্তু এইভাবে এখন শিখি। আমি কিন্তু পরিপূর্ণ এখন, আমাকে যদি আপনি বলেন যে তবে আপনি খুব একজন নাম করা শিল্পী, নো, আমি কিন্তু শিল্পী হতে পারিনি ভাই। শিল্পী হওয়া এত সোজা না কিন্তু, হ্যাঁ, অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু জানতে হয়, এবং এই জন্যেই শ্রমের দরকার, ধৈর্যের দরকার। রাইট। ভাইয়া, আমার আরেকটা খুব কিউরিওসিটি থেকে একটু প্রশ্ন রাখা, ধরেন ভয়েস আর্টিস্ট যারা নতুন অবস্থায় অনেককে অনেকভাবেই ঠকায়, আমি যেমন? শব্দটা ঠকায় বলেছি। যেমন ধরেন আমি একটা সময় উপস্থাপনা করতাম, আচ্ছা, তো বড় বড় প্রোগ্রামে আমাকে উপস্থাপক হিসেবে নিত। আমি ওই যে নিমকো থেকে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন, যেটা নিমকো বলি আর কি আমি, যেটা সেখান চিনি, থেকে আমার চিনি, উপস্থাপনার উপর আলাদা কোর্স কমপ্লিট করা আছে সরকারিভাবেই। সো আমি এবং তিনি একসাথে করেছিলাম ওইখান থেকে। আচ্ছা, আচ্ছা, রাইট, আপনার স্পেশাল লোক তিনি, আমিন। তো এখন ওখানে ভাষারও মাঝে মাঝে ক্লাস নেয়, আমি রাইট, জানি, ভাষারও অনেকেই class অনেকেই নেয়। ক্লাস নেয়। সো আমি তখন দেখা গেছে অনেক উপস্থাপনা করলে অনেক সময় কোনো টাকাই দিত না, কখনো ১,০০০ টাকা দিত, কখনো ২,০০০ টাকা দিত, খুব বড় পাইছি হয়তো বা ৫,০০০ টাকা, একটা পর্যায়ের পরে হয়তো বা ২০,০০০ টাকা পাইছি, সেটা পরে, অনেক পরে, হ্যাঁ। অনেক পরে। তো এখন একজন উপস্থাপক অথবা এই যে ভয়েস আর্টিস্ট, তারা চার্জটা কিভাবে করবে, হ্যাঁ, তারা চার্জটা কিভাবে করবে, ফি তারা নির্ধারণ করবে কিভাবে? না এখন কথা হচ্ছে কি যে অনেক আর্টিস্ট আছে যারা মনে করে কি যে আমি শুধু ভয়েস দেবো, ভাই টাকা আমার দরকার নেই, আমাকে ভয়েস দেবো। অনেকের মানে ভয়েস দেওয়ার নেশায় কাজ করে, কিন্তু দেখবেন খেয়াল করে যা, তবে আপনার কাজটা আমি করে দিচ্ছি, বা কোনো একটা ক্লায়েন্ট এসে তাকে বললো যে আপনি ভয়েসের কত নেবেন, আরে ভাই টাকার দরকার নেই, আমি আপনাকে ভয়েস দিয়ে দিচ্ছি, টাকা। ওর কথা হচ্ছে কি যে ভয়েসটা দিবে, মানুষের শুনবে, এইটাই তার কাছে ভালো। আর আবার যারা আছে, যেমন ধরেন আমি এমনও দেখেছি, এখন অনেকের ফেস ভ্যালু বেশি, তারপরে তাদেরকে মানুষের চেনে, তারা সেলিব্রিটি মানুষ, তাদেরকে দিয়ে কাজ করে, অটোমেটিক্যালি মানুষের তাদেরকে সম্মান করে পয়সা করে একটু বেশি দেয় বা কিছু। আমি আমি কাজের জন্য কিন্তু কোনো সময় অত ডিমান্ড করি না কখনো। আমি আমার সবাই সেদিন আমাকে একটা কথা বলে যে তো আবেগে দিয়ে কাজ করলে হয় কি যে অল্প পয়সা আমরা বিরিয়ানি খাই। তো তো কথা হচ্ছে যে আমি ওরকম ডিমান্ড করি না কখনো। কিন্তু ভাই, এটা কি করা উচিত কিনা? যেমন যেমন আমি পবিত্র কোরআনের যে তর্জমা করলাম, তখন আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনি কত নেবেন। আমি শোনেন, আল্লাহর কালাম বিক্রি করে খাওয়া তো আমার অভ্যেস না, বা আমি তো বলতে পারবো না। আপনার ইচ্ছে দেবেন না, দিয়েন না, কিন্তু ওই ওইটা আমি না ভাই, চাইতে পারবো এইটা না। তো হচ্ছে আলাদা বিষয়। আমি কোরআনের বিষয়টাকে
একটু মানে আলাদা করে রাখছি, বা ইসলামিক যেই ভয়েসগুলো আপনি দেন সেটা আমি আলাদা করে রাখছি, কিন্তু যেগুলো কমার্শিয়াল ভয়েস, অনেক সময় তো আপনারা অনেক প্রতিষ্ঠানের কমার্শিয়াল ভয়েস করেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রগুলোতে কি আসলে একটা নির্ধারিত ফি থাকা উচিত কিনা? এখন যে সিচুয়েশন হয়েছে দেশের, মানুষ চায় যে যত টাকা কমে দিয়ে কাজ করা যায় তো প্রফেশনাল কাজ আমার দরকার নেই, এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখন। হ্যাঁ, এখন কম পয়সা যেই ভয়েস দিক দিক আমার অসুবিধা নেই, এরকম হয়ে গেছে। কিন্তু এর একটা এটা ডিফার করে, ম্যান টু ম্যান ডিফার করে। যেমন আমি যখন ভয়েস দেবো, আমি নিশ্চয়ই একেবারে ফালতু একটা 500 টাকা দিয়ে বা 300 টাকা দিয়ে আমি তো নিশ্চয়ই ভয়েস দেবো না, রাইট, বা আমাকে কেউ ওইভাবে ট্রিট করেও না। রাইট। যে তোহা ভাই যদি করে তাহলে আমাকে ওনাকে এটা দিতে হবে, এর নিচে ওনাকে দেওয়া যাবে না, এরকম একটা মানুষের এটা ডিফার করে। আর্টিস্টের ডিমান্ড না, আর্টিস্টের ডিমান্ড না, এটা এটার অভিজ্ঞতার উপরে ডিমান্ড করে কাজ করে আর কি। কারণ আমার উপর আমার যে অভিজ্ঞতা, তাতে আমাকে যদি মানুষ যখন একটা কোনো রকম লামসান দিয়ে তাহলে দিতে চায় না, কেউ এরকম দেয় না সাধারণত, এটুকু সম্মান করে। আর সম্মান না করলে সম্মান পাওয়া যায় না। সোজা কথা, একটা মানুষকে সম্মান করতে গেলে আপনাকে তাকে সম্মান করতে হবে, তা নাহলে আপনি সম্মান পাবেন না। ভাইয়া, আপনি তো 1971 থেকে এখন পর্যন্ত আপনি এই সেগমেন্টটাতে আছেন প্রায় 56 বছর। একজন ভয়েস আর্টিস্ট এটা কি ফুল ক্যারিয়ার, মানে অন্য কিছু করবে না, ভয়েস দিয়ে হচ্ছে তার সংসার চলবে, আছে এরকম। এরকম কি হ্যাঁ, আছে কিনা? আছে না, আমি আছি তো। আপনি আমি তো আছেন? করি, আমি আপনাকে বলি, আমি ব্যক্তিগতভাবে কিন্তু আহ, চাকরি তো করেছি, বহু বছর চাকরি করছি আমি, পাশাপাশি এটা করতাম। যখন আমি দেখলাম যে আমার চাকরির পাশাপাশি এটা করে যাবো, যে বেশি ইনকাম হয়, তা কেমন খামাখা আমিও চাকরি করতে যাব, ওইটা আমি যখন ছেড়ে দিলাম আর কি। তো আমি যখন প্রথম রেডিও বেতারে চাকরি করতাম, তখন ফুল ট্রান্সমিশন, ধরেন 2টা ট্রান্সমিশন, একটা হচ্ছে 3টে করে ট্রান্সমিশন হয় তো, সকালে ভোর 6টার থেকে 10টা পর্যন্ত একটা, কি 10:30 11টা পর্যন্ত একটা, এরপর আবার বিকেল 4:30 দুটোর পরের থেকে আবার একটা কমার্শিয়ালের উপর একটা যায়, এরপর আবার ধরেন 4:30 থেকে রাত 11:30 12টা পর্যন্ত একটা অনুষ্ঠান যায়। আর এখন তো মনে হয় 24 ঘন্টায় প্রচার হয়, হয়তো আপনার ট্রাফিক দিয়ে বিভিন্ন রকম করে ভিতরে, আমি অনেকদিন ভেতরে যাই না। তো 3টা ট্রান্সমিশন হয় ঢাকাতে, খুলনা ভেতরে হয়তো এখন দুটো কি 3টা হয় না জানি না। আমি আগে যখন ছিলাম তখন 2টো ট্রান্সমিশন হতো, সকালে একটা বিকালে একটা। একটা ট্রান্সমিশন সকাল 6:30 থেকে সকাল 6:30 থেকে শুরু করে বেলা 10টা পর্যন্ত, তা আমাদের 6টার সময় যেতে হতো, গাড়িতে করে নিয়ে যেত, আবার 10টা 10:30 মধ্যে ডিউটি করে আমাদের বাসায় চলে আসতাম, নিয়ে আবার বাসায় দিয়ে আসতো। ওটা পাইতাম কত শুনবেন আপনি, আপনি অবাক হয়ে যাবেন, 7 টাকা। 7 টাকা? অনলি 7 টাকা, এতক্ষণ বসে। আবার যখন সেকেন্ড ট্রান্সমিশন বিকেল 4:30 থেকে রাত 11:30, তখন ওই 7 টাকা। এটা আজ থেকে কত বছর আগে? এটা ওই 70 সালে কথা বলছি, ও। 70 75 দিকে, তখন 7 টাকা। এরপর হলো 10 টাকা, হলো 10 টাকা চললো অনেক দিন। এরপর এটা হলো 100 টাকা, তারপর এখন মনে হয়েছে 500 টাকা। হ্যাঁ, এটা অনেক দিন পর্যন্ত এরকম 10 টাকা ছিল। আমি নিজেই 10 টাকা করে কাজ করেছি, তারপর কোন পর্যন্ত, ধরেন 84 85 পর্যন্ত, ওকে, ওকে, এরকম। বুঝতে পারছি। কোথায় সেই 7 টাকার ফি এখন হয়েছে এত 500 টাকা। আর আমাদের এবার স্পেশাল গ্রেড, এতে একটু পয়সা বেশি দেয়, একটু বেশি দেয় আর কি। তো ভাই, আপনি এখন পর্যন্ত যে কাজ করেছেন সবচাইতে বেস্ট কাজ কোনটা আপনার কাছে? আমার কাছে বেস্ট কাজ যদি বলতে হয়, তবে কোরআনের কাজ। কোরআনের যে কোরআনের তর্জমাগুলো কাজটা best করেছেন? কাজ, হ্যাঁ, এটা বেস্ট কাজ আমার জন্য। ওকে। এবং আমি আর একটা কাজ করি, আপনারা যারা ইউটিউব চ্যানেল দেখেন, ইসলাম অ্যান্ড লাইভ একটা চ্যানেল আমি কাজ করি, এখন তো প্রায় অনেক 100-র উপরে এপিসোড আমি করেছি। আপনি ইসলাম অ্যান্ড লাইভ যখন ইউটিউবে দেখবেন, যতগুলো এপিসোড সব আমার করা। ওকে। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন আপনি, আমাদের দুনিয়া আখেরাত সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন। ইসলাম এবং লাইফ? ইসলাম অ্যান্ড লাইভ, ইংলিশে, ইংলিশে? সবকটা ছোট ও, হাতে। ইসলাম এন্ড লাইফ। ইসলাম অ্যান্ড লাইভ। ওকে, আর ইসলাম অ্যান্ড লাইভ হিস্ট্রি একটা আছে, ওটাও আমি করি। ওকে। এই দুটো আমি করি। এটা আপনার একটা জ্ঞানেরও অন্যতম করতাম, কাজ। এখন জ্ঞানেরটা বন্ধ হয়ে গেছে ওটাকে। রাইট। লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, লক্ষ লক্ষ ইয়ে আর কি এদের, মানে ভিউয়ার হয় ভিউয়ার অনেক অনেক, বুঝতে পারছি। অনেক। ভাইয়া, আপনার আমি আরেকটা একটু শুনতে চাই, একটু জীবন্ত থেকে, যে আপনি একটু আগে আমাকে একটা জিনিস শেয়ার করছিলেন, যে মানুষের মৃত্যুর পরে কি ঘটে।
ওহ। প্রথম 5 মিনিটের মধ্যে একটু যদি আমাদেরকে শোনাতেন। এটা অনেক বড় ঘটনা। আমি আপনাকে মৃত্যুর পরে একটা তো ই করলাম। আমি যতটুকু আপনি কমফোর্টেবল, আমরা অতটুকু একটু শুনতে চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির জন্য ওই সময়টা খুব কষ্টকর হয় যখন তাকে তার গৃহ থেকে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে। এর চেয়ে বেশি কষ্ট হয় যখন তাকে কবরে শুইয়ে তাকে মাটি দেওয়া হয় এবং তাকে একা ফেলে সবাই চলে আসে। আরও কষ্ট হয় যখন শরীর থেকে কাপড়, অলংকার, আংটি খুলে নেওয়া হয়। সেই সময় তার রূহ উচ্চ স্বরে চিৎকার করতে থাকে। এই চিৎকার জিন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়। সে তখন চিৎকার করে বলতে থাকে, তোমাদেরকে আল্লাহর কসম, আমার শরীরের কাপড় চোপড়, অলংকার ধীরে ধীরে খোলো, যেহেতু আমি এইমাত্র মালিকুল মউতের কঠিন আযাব থেকে নিষ্কৃতি পেয়েছি। যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয় তখন সে বলতে থাকে, হে গোসলদাতাগণ, আমার দেহে জোরে মর্দন করো না, কেননা মালিকুল মউতের কঠিন আযাবে আমার দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে। যখন মৃতকে কাফন পরানো হয় তখন মৃতদেহ বলতে থাকে, হে কাফনদাতাগণ, আমাকে এত তাড়াতাড়ি কাফন পরিও না, আমার স্ত্রী, আমার সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে শেষবারের মতো দেখতে দাও। তাদের সাথে এটাই আমার শেষ দেখা। কিয়ামতের আগে আর তাদের সাথে কখনোই দেখা হবে না। যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার আত্মীয় স্বজন, তোমাদেরকে আল্লাহর কসম, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেও না। আমার বাড়িঘর, স্ত্রী, কন্যা সবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য একটু সুযোগ দাও। হে আমার আত্মীয় স্বজন, আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে এতিম করে যাচ্ছি। তোমরা তাদেরকে কষ্ট দিও না, তাদের প্রতি অবিচার করো না। আমি এখন সব কিছু ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। তোমরা তাড়াতাড়ি করো না, আমাকে আমাকে সবার কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ করে দাও। যখন মৃত ব্যক্তিকে গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার বংশধরগণ, হে আমার আত্মীয় স্বজন, হে আমার প্রতিবেশী, তোমরা জানো আমার মতো দুনিয়ার মায়ায় পড়ে আরাম আয়েশে আখিরাতের কথা ভুলে যেও না। তোমরা লক্ষ্য করে দেখো, আমি আল্লাহর নফরমানি করে হালাল হারামের প্রতি লক্ষ্য না করে যে ধন দৌলত কামিয়ে করেছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না, সব ওয়ারিশগণ বন্টন করে নিচ্ছে। আমার সাথে যাচ্ছে কি? আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপ রাশি। যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দুমাত্র পাপের ভাগও নিচ্ছে না। যখন জানাজার নামাজ শেষে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃত ব্যক্তি বলতে থাকে, হে বন্ধুগণ, তোমাদের সাথে আমার কত ভালোবাসা ছিল, এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? দাফনের কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া করে যাও। হে বন্ধুগণ, সত্যি তোমাদের কাছে আজ আমি অপ্রিয় হয়ে গেছি, কিন্তু এমন এক সময় ছিল তোমরা আমাকে না দেখে একদিনও থাকতে পারতে না। টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু তোমাদের জন্য রেখে যাচ্ছি, আর কোনো কিছু তোমাদের কাছে চাইবো না, কোনোদিনও না। শুধু একটু দোয়া করো আমার জন্যে। টাকা পয়সা সব কিছু আমি রেখে গেছি, ভোগ বিলাসে মত্ত হয়েও না, আমার জন্যে কিছু দান খয়রাত করো, দোয়া কালাম পড়ো, আমার রুহের উপর বকশিস দিও। মনে রেখো, আমার মতো তোমাদেরকেও একদিন চলে যেতে হবে। এত কিছু জানার পরেও আমাদের দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার মায়া ছাড়তে ইচ্ছে করে না। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করো এবং তুমি আমাদের মাফ করে দাও। আমিন। আমিন। কথা কি ভাইয়া, মানে just যে শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো আর কি পুরো বিষয়টাই। মানে ওই যে একেবারেই আপনাকে একটু আগে শরীরের বললাম লোম দাঁড়িয়ে যাওয়ার ভয়েস মতো। আর্টিস্টের কথা বললেন না, ভয়েসটা কিন্তু একটা স্ক্রিপ্ট দেখে বুঝতে হবে কেউ কীভাবে। আমি এখন যেভাবে কথা বলছি, আমি এখন ওইভাবে যদি পড়তাম তাহলে কিন্তু আপনি শুনতেন না, না, এটা আপনার মাথায় থাকতো না। না। এবং এই জন্যে একটা পরিপূর্ণ ভয়েস আর্টিস্ট হতে গেলে তাকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। একটা ভয়েস দিতে পারলাম মানে আমি ভয়েস আর্টিস্ট হয়ে গেলাম, নো, এটা সম্ভব না। রাইট। ভাইয়া, আমার একটা কিউরিওসিটি থেকে প্রশ্ন। ধরেন আমরা প্রতি বছর বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখি। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তারপর এদিকে প্রথম আলোর মেরিল পুরস্কার, এরকম করে আরও বেশ কিছু। ভয়েস আর্টিস্টদেরকে কি এরকম কোনো পুরস্কারে ভূষিত করা হয়েছে কখনো? আপনি তো আমাকে ওই পুরনো ঘাটাকে আবার একটু নাড়িয়ে দিলেন আর কি। কষ্ট লাগে এগুলো। ব্যাপার হচ্ছে কি, ভয়েস আর্টিস্ট বা একটা বাচিক শিল্পী, সে কিন্তু বাচিক শিল্পী, তো সেটা একটা ক্যাটাগরি।
এবং একটা মানুষ বাসায় রান্নাবান্না করে যদি ভালো করে উপস্থাপন না করে মেহমানদের সামনে, সেটা যেমন ভালো হয় না, একটা অনুষ্ঠান তৈরি করার পরে সেটা উপস্থাপন যদি সেভাবে না করেন, আপনি সেই অনুষ্ঠান কেউ শুনে না। তো এদের একটা ভয়েস আর্টিস্টের অনেক গুরুত্ব আছে, কিন্তু এখানে একটা পুরস্কার তো অবশ্যই দেওয়া উচিত ছিল, এরা পুরস্কার রাখা উচিত ছিল, এই ক্যাটাগরি রাখা উচিত ছিল। কিন্তু যারা এই মেরিল প্রথম আলো পুরস্কার দেয়, তারপরে বাচসাস পুরস্কার দেয়, বিভিন্ন রকমের ইয়ে দেয়। তবে আমি আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, কিন্তু যেটা অ্যাকচুয়ালি ন্যাশনাল অ্যাওয়ার্ডের মতন জায়গায়, এখানে কিন্তু বাচিক শিল্পীর একটা অ্যাওয়ার্ড থাকা উচিত। তাতে কিন্তু আপনার যারা আগামীতে আসছে তারাও একটা অনুপ্রেরণা পায়, যারা গত হয়ে গেছে তাদের কথা মানুষ স্মরণ করতে পারে, যারা এখন মানে কাজ চালিয়ে যাচ্ছে তাদের আরও কাজের প্রতি আগ্রহ বাড়ে, তাদেরকে মূল্যায়ন করা হয়। এখন হয় কি যে মানুষ যদি মনেও করে কীরকম মরণোত্তর পুরস্কার দেয়। মানুষ মরে গেলে পুরস্কার দিয়ে লাভটা কি? যদি জীবিত থেকে যদি সে কিছু না পেলো, তার মূল্যায়নটা না হলো, তাহলে তো কোনো লাভ হলো না। এই জন্যে এটার একটা পুরস্কার থাকা অবশ্যই উচিত। মেরিল প্রথম আলোকে আমি একবার বলতে চেয়েছিলাম, বলেছিলাম, ও তারা বলকে এটা কোনো সাবজেক্ট নাকি? আরে আরে সাবজেক্ট না, এটা কিন্তু সাবজেক্ট না। এই যে আমাদের এখানে যে আমি যে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে প্রত্যেক অনুষ্ঠানে যে আজীবন সম্মাননা পুরস্কার যিনি পান তার বয়সটা তো আমি দেই। আমি জানি না দেওয়া হয় কিনা, দেওয়া যায় কিনা। কিন্তু আপনার তো সে ব্যবস্থা নেই। আমি চাচ্ছি না যে আমাকে দেন, এটা আমি চাচ্ছি না। কিন্তু কথা হচ্ছে এটা তো একটা সাবজেক্ট, এটা তার ক্যাটাগরি থাকা উচিত তো। বেসিক্যালি আমরা তো প্রচুর ডকুমেন্টারি দেখি এবং বাংলাদেশে অনেক ডকুমেন্টারির ব্যাক এন্ড থেকে যে ভয়েসগুলো হ্যাঁ, দেওয়া হ্যাঁ। হয়, এটা আপনি যে কোনো টেলিভিশন চ্যানেল বলি, ইভেন স্টুডিও বলি, ইভেন অনেক সময় আমরা প্রচুর যে নির্বাচনী প্রচারণার জন্য যে প্রচুর, মাইকিংগুলো প্রচুর করা হয়। হয়, হুম। সব জায়গায় তো বাচিক শিল্পীর কন্ট্রিবিউশন। অবশ্যই। তাহলে এই কন্ট্রিবিউশনের তো একটা রিকগনিশন হ্যাঁ। অবশ্যই থাকা দরকার। অবশ্যই, মানে এটা তো আগেই তো এটা হওয়া উচিত। আগেই হওয়া উচিত। আপনি মেরিল প্রথম পুরস্কার অনুষ্ঠান করতে গেলে আপনি উপস্থাপন রাখেন না? রাইট। তাহলে? তাকে ছাড়া আপনি উপস্থাপন করতে পারবেন? আপনি একটা অনুষ্ঠান দাঁড় দাঁড় করতে পারবেন? তা তো পারবেন না। তা সেখানে কেন উপস্থাপন রাখেন আপনি? তো ওখানে উপস্থাপকের একটা ক্যাটাগরি থাকতে হবে না? থাকা উচিত। তাহলে? রাইট। আপনি অনুষ্ঠান করবেন, এই বাচসাস পুরস্কার, এখানে একজন উপস্থাপক বা উপস্থাপিকা থাকে না? হ্যাঁ, প্রত্যেকটা তাহলে জায়গায়। এছাড়া প্রত্যেকটা চলে না জায়গায়, তো। প্রত্যেক জায়গায়। রাইট। আজকে আপনি অনেক সময় আমি বসে কথা বলছি। আপনি যদি আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করেন, তাহলে কি আমি আপনার উত্তর দিতে পারতাম? তো এখানে তো আপনারও তো একটা ভূমিকা আছে। হ্যাঁ? রাইট। আমার একার বক্তব্য তো না। আমি একা বসে তো আমার মতো বকবক করতে পারব না। নিশ্চয়ই আপনি যদি না জিজ্ঞেস করেন। সুতরাং উপস্থাপকের মূল্যায়ন করতে হবে তো। উপস্থাপককে সেভাবে মূল্যায়ন না করলে তো আপনার এর একটা ক্যাটেগরির মধ্যে কি পড়ে না? এটা অবশ্যই থাকা উচিত। এরকম একটা। রাইট। ভাইয়া, আমরা অনেকটা সময় পার করেছি। সো আমাদের এই নতুন প্রজন্ম অথবা বাচিক শিল্প বা বাচিক শিল্পী, এই যে সেগমেন্টটা বা যারা ভয়েস আর্টিস্ট, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো ক্লোজিং রিমার্কস থাকে। আমার কথা হচ্ছে যে প্রযুক্তি যেভাবে এগোচ্ছে, তাতে মানুষের মানে আর্টিস্টদের ডিমান্ড আস্তে আস্তে কমছে। কিন্তু সত্যিকার অর্থে যদি কেউ ভালো কোনো অনুষ্ঠান করতে চায়, ভালো কোনো মানে উপস্থাপনা করতে চায়, ভালো স্ক্রিপ্ট মানে বাচিক শিল্পী চায়, তাদেরকে কিন্তু আমাদের কাছে থাকতে হবে। তাদেরকে মানে আমাদের অনুষ্ঠানের মধ্যে রাখতে হবে এবং এই কাজটা থেকে সরে গেলে চলবে না। সবাইকে যারা শিখতে চায় তারা শিখুক, তারা কাজ করছে তাদের করুক। না, এমন একটা সময় আসবে তো এআই হয়তো মানুষকে বলবো যে এটা আর্টিফিশিয়াল, সবাই তো জানে যে আর্টিফিশিয়াল। আসল যেটা সত্যি ঠিক সেটাকে মানুষের সামনে আনতে হবে। তাই না? এটা মানুষের শিখুক, আসুক, কাজ করুক। অনেকে আগ্রহ দেখায়, অনেকেই আমার কাছে বলে যখন, তবে আমি করতে চাই, করো, শেখো, শিখে আসো, না শিখে এসো না, পারবা না। আমাকে এমন আর্টিস্ট আছে, আমি দেখছি খুব ভালো আবৃত্তি করে ছেলেটা। আমি একদিন বললাম, তোমার কণ্ঠ তো খুব ভালো, তা তুমি ডকুমেন্টারি করো, পারবা। তাকে স্ক্রিপ্ট দিলাম, মানে 7-8 বার সে ফাম্বল করছে, এক লাইন পড়তে গিয়ে ভুল করছে বারবার। আমি বলছি, কী করো তুমি এগুলো? তো আমার ভয় লাগে, আমি পারি না। আবৃত্তি করতে পারি কিন্তু ওটা পারি না। তো শিখতে হবে তো। এখন আমি সত্যি কথা বলতে কি, আর একটা কথা বলা হয়নি আপনাকে, যে বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি 4টা ভাষা আমি বিজ্ঞাপন করি। ও, বাংলা,
বাংলা, ইংরেজি, ইংরেজি, উর্দু, উর্দু আর হিন্দি, হিন্দি। 4টা ভাষায় আমি বিজ্ঞাপন করি কিন্তু। আচ্ছা, আচ্ছা। বাংলাদেশে মনে হয় আর কেউ করে কিনা জানি না, তবে আমি করি। হিন্দিও? হ্যাঁ, করেছি। ওকে। এটা বাংলাদেশের জন্য না, বাইরের জন্য বাড়ির করি। জন্য করেছেন। ওকে, আমি এমন কোনো অ্যাড কি আপনার এই মুহূর্তে মনে আছে যেগুলো হ্যাঁ? আপনি করেছেন? এমন কোনো অ্যাড মনে আছে কিনা যেটা আপনি করেছেন? আমার বইরে আছে ওরা তো। হুম, माँ के हाथ के बनाया हुआ खाना सबको अच्छा लगता है, लेकिन इसमें ममता और प्यार है। এরকম ধরনের আরও অনেক কিছু আছে আমার কাছে ছিল, আমার মনে থাকে না তো এগুলো। অনেক অনেক বিজ্ঞাপন করছে, অনেক ইংলিশে আছে এখন ওরকম। পর্যন্ত আপনি টোটালি কত 1,00,000 হাজার? 1.5 লাখ ছাড়িয়ে গেছে 1.5 ইনশাআল্লাহ। লাখ ছাড়িয়ে গিয়েছে। ছাড়িয়ে গেছে। মানে 1.5 লাখ ভয়েস দিয়েছেন। হুম হুম 1.5 লাখ বিজ্ঞাপন, ডকুমেন্টারি বিজ্ঞাপন, মিলে, ডকুমেন্টারি মিলে বিজ্ঞাপন ডকুমেন্টারি মিলে 1.5 লাখের উপরে, তার উপরে চলে গেছে। তার উপরে চলে গেছে। আপনি হিসাব করে দেখেন, সেই 70 সালে থেকে শুরু করে বা 71 সালে শুরু করে গড়ে ডেলি যদি ধরেন আপনার 5টা করে হয়, অনেক। গড়ে ডেলি 5টা করে যদি হয়। এখন তো অনেক কাজ কমে গেছে, তারপরেও কাজ তো আমি করি, ইনশাল্লাহ করি। আমি আবার একটা কাজ পাগল মানুষ তো, আমার কয়েকটা খারাপ অভ্যেস আছে যে আমি নিজের জন্য সময় দিই না। আমি কাজ না থাকলে আমার ভালো লাগে না। আমার মনে রাখে যে আজকে আমার শুক্রবার, আমার কোনো শুক্র শনি নাই। আমি কাজ যেদিন থাকে না সেদিন আমার খুব কষ্ট লাগে। আজকে আমি বেকার থাকলাম, কোনো কাজ করতে পারলাম না, কিন্তু আল্লাহর মতো আমার কাজ আমার কাছে চলে আসে অটোমেটিক্যালি। ইভেন আমি যখন দেশের বাইরে থাকি, কোনো সময় যদি যাই, আমার কাজ আমি ওখানে, আমার প্যানেল শুধু নিয়ে যাই, আমি ওখানে বসে কাজ করে পাঠিয়ে দিই। ও আমি পাঠিয়ে দিই আমার। এই যে আমি কদিন আগে ওমরা করে আসলাম, আমি মক্কা শরীফে বসে বসে ওখানে ভয় দিয়েছি কিন্তু। ও হ্যাঁ, ওখানে বসে আমি অফিসে কাজ করেছি, আমি আচ্ছা, আচ্ছা। কাজ করি। দ্যাটস গুড। তার মানে আমরা ভাইয়া আপনার কাছ থেকে অনেকগুলো জিনিস শিখেছি আরকি ইনফ্যাক্ট। এবং সবচাইতে আমার কাছে বড় যে লার্নিংটা মনে হয়েছে যে জীবনের ফিলোসফি আপনি যেটা একটু সুন্দর করে বললেন, হ্যাঁ, আপনার সবচেয়ে বেস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে যে কোরআনের তর্জমাটা যেটা করেছেন সেটা। এবং ইয়াং জেনারেশনের জন্য আপনার বেশ কিছু গাইডলাইন দিয়েছেন। অ্যাপার্ট ফ্রম দিস, আমাদের এই যে সেগমেন্টটা আছে বাচিক শিল্পী বা বাচিক শিল্প, এই সেগমেন্টটাকে অ্যাওয়ার্ডের আওতায় রিকগনিশনের জন্য আনা উচিত, যেন অবশ্যই আনা এই উচিত, সেক্টরটা আরো অবশ্যই গ্রো আনা করে। উচিত। আমি এটা আমি প্রপোজাল আজকে থেকে না, বহুদিন ধরে দিচ্ছি আমি। রাইট। যেমন আমি বলি আপনাকে, ডকুমেন্টারি পড়ার ক্ষেত্রে আগে যে একটা, আগেও ডকুমেন্টারি, আমি যখন শুরু করছি তার আগে তো ডকুমেন্টারি হতো না। তা তখন যারা ডকুমেন্টারি করতো তারা কিন্তু একটা মিড লেভেলে ভয় দিত, কিন্তু তারা কারা করতো? যারা নিউজ পড়তো তারা করতো। এখন আপনি চিন্তা করেন, একটু আগে আমি বলেছি আপনাকে, নিউজ রিডার থেকে যখন আপনি ডকুমেন্টারি করতে পারবেন, তারা কিন্তু নিউজের মতো পড়ে যাবে। কিন্তু এটার মধ্যে মডারেশনটা দিতে পারে না, দেয় না। ইদানিং কিছু কিছু কাজ করছে, এটা ভালো করছে, এগুলো করে। ভেরি গুড। তো তো ভাইয়া ক্লোজিং যদি আপনি কোনো কিছু আর বলেন আমাদের সেগমেন্ট, আমরা তাহলে আজকের মতো ক্লোজিং রাখবো। মানে আমি একটা কথা আপনাকে বলতে চাই, শুধু আমি না, যারা আমার অনুষ্ঠান দেখছেন, শ্রোতা দর্শক সবার সামনে একটা অনুরোধ করে বলবো একটা কথা। আমার যখন 12 বছর বয়স, তখন আমার বাবার কাছে দেওয়া 4টা ওয়াদা করে, আমাকে দিয়ে আমার বাবা আমাকে দিয়ে ওয়াদা করেছেন 4টা ওয়াদা। এই 4টা ওয়াদা আমি সেই ছোটোবেলা থেকে মেনে চলি, সেই 12 বছর বয়স থেকে অদ্যাবধি আমি সেই ওয়াদাটা মেনে চলি। প্রথম শর্ত হচ্ছে কি, যে আমার বাবা বলছেন যে জীবনে কখনো কারোর আমানতের খেয়ানত করো না। ওকে। আমার জানা মতে আমি কিন্তু কারোর আমানত কখনো খেয়ানত করিনি। আমানতের খেয়ানত কিন্তু আপনার কাছ থেকে আমি 1,000 টাকা নিলাম, সেটা সময় মতো ফেরত দিতে পারলাম না, যে খেয়ানতটা করলাম। শুধু টাকা না, জিনিস খেয়ানত হতে পারে, বা আপনার কথা খেয়ানত হতে পারে। এরকম অনেক খেয়ানতের অনেক মানে শুধু টাকাই না আর কি, আমানত মিন্স হচ্ছে এখানে আসলে সামগ্রিক আমানতের খেয়ানত আমি কখনো ভাবগুলো করিনি। রাইট। দ্বিতীয় শর্ত হচ্ছে কি, জীবনে কখনো বাঁ হাতের পয়সা রোজগার করবা না। আমি আমার জীবনে বেতনে চাকরি করার পাশাপাশি সরকারি চাকরিতে ঢুকেছিলাম, এবং যেখানে প্রচুর ঘুষ, আমি বলবো না যে তো আমি ওই ঘুষ খাবো না বলি, যাতে আব্বা নিষেধ করছেন, খবরদার এই কাজটা কখনো করবে না, বাঁ হাতের পয়সা রোজগার করবে না কখনো। আমি যে ডিপার্টমেন্টে চাকরি পেয়েছিলাম, আজকে আমি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারতাম, লাভ কি?
আমি করি 9 মাস চাকরি করে সে চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি আমি। 2 নম্বর গেল। 3 নম্বর শর্ত হচ্ছে কি, জীবনে কোনোদিন কারো কাছে টাকা ধার করবা না। আচ্ছা। নাও আই এম রানিং 76 ইয়ার্স। 76 বছর চলছে আমার এখন বয়স। আমার কাছে 76টা পয়সা কেউ পায় না। আমি কোনোদিন 1টি টাকা কারোর কাছে ধার করি নাই। আমার জানা মতে আমি কারুর কাছে 1টা টাকা ধার করি নাই। আল্লাহ আমাকে মানুষের বিপদ আপদ দেয়, মানুষে দিয়েছে, আল্লাহই মানুষকে উদ্ধার করে বিপদ থেকে। আমিও এরকম বিপদে পড়েছি, টাকার অভাব আমারও গিয়েছে, কিন্তু আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি তো কারোর কাছে টাকা ধার করি না, করতে পারবো না, তুমি আমার বাঁচাও। আল্লাহ আমাকে কিন্তু তখন আমাকে মানে উদ্ধার করে দিয়েছে। আল্লাহর কাছে চাইলে কিন্তু, চাওয়ার মতো চাইলে কিন্তু পাওয়া যায়, এটা আমি বিশ্বাস করি, Definitely. আমি ব্যক্তিগতভাবে এটা আমি মানি। আর 4 নম্বর শর্ত হচ্ছে কি, জীবনে কখন নেশা করবা না। আমি অনেক দেশ ঘুরেছি, দেশের বাইরে অনেক দেশ, কোনো দিন 1 ফোঁটা আমাকে কেউ ড্রিঙ্ক করাতে পারেনি। কোনো নেশা আমি করিনি কখনো। ড্রিঙ্কস না করলে নাকি গলা ঠিক থাকে না, সত্য? অনেক হ্যাঁ, আমি তো শোনেন, আমি এরকম সুযোগ বহু পেয়েছি, বহু ফ্রি, এখনও পাই। এই যে আমি কদিন আগে একটা কথা বললাম যে এখন আমার এক কলিগ মারা গেল, যাক এটা আর বলার দরকার নেই। না ভাইয়া, কিন্তু অনেকে যে বলে ড্রিঙ্কস করে গলাকে এই Strong রাখা যে দরকার। আমি আপনাকে একটা এখন বলতে চাচ্ছি জিনিসটা, কথা হচ্ছে কি যে আমাকে অনেকে, কালকে আমি এটা নিয়ে আলোচনা করছিলাম এক জায়গায়, যে তবে আপনার গলার বেশ সেরকম কাজ এখনও পর্যন্ত সে একই রকম, আপনি একটু মাঝে মধ্যে লাল পানি খান কিনা? পান না, পানি টানি খান না কেন? যে এইটা যদি খেতাম তাহলে আমরা আজকে টিকতে পারতাম না। জীবনে কোন স্পর্শ করিনি আমি। সুতরাং যারা খেয়েছে তারাই শেষ, এরা কিন্তু খেতে হয় না কখনো। আমি ওই আব্বার কথা মতো আমি কখনো স্পর্শ করিনি এগুলো। এই 4টা শর্ত আমি মেনে চলি। পাশাপাশি আর একটা আমার বাবার দেওয়ার শর্ত না, সেটা আমার ব্যক্তিগতভাবে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার বাবা আমার প্রতি শ্রদ্ধা। আমি আমার বাবা বৃদ্ধ বয়সে যতদূর সম্ভব আমি তাদের জন্য করার চেষ্টা করেছি। হ্যাঁ, তাদের পাশে থেকেছি, তাদের সুবিধা অসুবিধার পাশে থেকেছি, কারণ তারা আমাকে জন্ম দিয়েছে, তারা আমাকে বড় করেছে, কোলে পিঠে করে মানুষ করেছে। সুতরাং তাদের প্রতি কর্তব্য দায়িত্ব যেটা আমার ছিল আমি পালন করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আমি কারো এরকম সবাইকে বলি যে তোমরা অন্তত এই কটা জিনিস মানবা, পাশাপাশি বাবা মা প্রতি শ্রদ্ধাটা রাখবা। এটা আমার একটা অনুরোধ, সবাই যেন এটা করে। ভাইয়া, আপনার এটার সঙ্গে আমাকেও একটু জাস্ট যদি আমি অ্যাড করি আর কি, সেটা হচ্ছে আমার বাবা একদিন আমাকে বলছিল যে তুমি আমার জন্য এতটা করছো কেন, হুম কোনো একটা প্রসঙ্গক্রমে। তো আমি তখন ওনাকে বললাম যে আমি যখন ছোট ছিলাম, আমরা 3 ভাই 1 বোন, 4 জনের ফ্যামিলি। সো আপনি আমাদের 4 জনের জন্য যে করলেন, আমরা বড় হয়েছি, কমপক্ষে 18 বছর তো আপনি আমাকে খাইয়েছেন হুম মিনিমাম। কোনো কোনো জায়গায় তো আমরা এটা 30 বছর পর্যন্ত খাই। হ্যাঁ, তা আমি সবচেয়ে কম ধরলাম 18 বছর। এই 18 বছর যে আপনি খাওয়ালেন, কেন খাওয়ালেন? আচ্ছা, কই তখন তো এই প্রশ্ন আসে নাই, না তাই না? তাহলে এখন, এবং খাওয়াইছেন যে আপনি, কিন্তু আপনি পুরোটা দিয়ে দিয়েছেন, পুরোটাই দিয়েছেন। আমি কিন্তু এখন আমার পুরোটা আপনাকে দিচ্ছি না, না আমি হয়তো সামান্য কন্ট্রিবিউট করতে পারছি বা দিচ্ছি। সো এটা আপনার যেটা করেছেন তার 1,00,000 ভাগের 1 ভাগও আমি এখন করতে পারি নাই। কোনো সন্তানই আমার কাছে মনে হয় না যে তার বাবা মা যা করেছে তার কিচ্ছু পারবে না, কোনোদিন পারবে না, 10% contribute করতে পারে। পারবে না তো কখনো, কোনোভাবেই না। কোনোদিনও পারে না এটা। এবং বাবা মা জীবিত থাকা অবস্থায় যদি কেউ এই কাজটা করে, কন্ট্রিবিউশনটা করে এবং মন থেকে করে, আমি অনেক সময় দেখেন আমাদের বাংলাদেশের কালচারাল একটা ব্যাপার যে 4 ভাই থাকলে বা 5 ভাই থাকলে অথবা 3 ভাই থাকলে ভাগ করে, ও কম দিচ্ছে আমিও কম দিব, হ্যাঁ, এটা করে আর কি, মানে ও দেয় নাই আমিও দেব না, আমি দেব না, আপনি হ্যাঁ। আগে ওর কাছ থেকে নেন তারপর আমি দেব। যেমন আমি বলি, আমার মা যখন অসুস্থ, তখন যেহেতু আমার মা ঢাকায় আমার বাসায় খুব কম সময় আসছে, ও মেজো ভাইয়ের বাসায় থাকে, মেজো ভাইকে আম্মা খুব বেশি তাকে করতো আর কি।
তার সবচেয়ে বেশি তার জন্য সে কন্ট্রিবিউট করেছে আমার মা। সে তুলনায় আমি কিন্তু কিছু পাইনি। তারপর আমার যে কর্তব্যটুকু, যেমন আমার মা অসুস্থ হয়ে গেলে বললো কি যে আমাকে ফোন করে বললো যে এরকম, ভাইয়া আমাকে একটু হসপিটালে ভর্তি হতে টাকা লাগবে। কত টাকা লাগবে? 5,000 টাকা লাগবে। বিকাশে টাকা পাঠাতে কয়েক সেকেন্ড লাগে, শর্ট করে পাঠিয়ে দিলাম। দেখেন দেখেন আল্লাহর কি রহমত দেখেন, 5,000 টাকা পাঠিয়ে দিলাম। কেন, ও টাকা থাকলেও ও দেবে না, আমি জানি যে ভাইয়ের কাছে বলে ভাই পাবো, ভাইয়া দেবে। যেহেতু আম্মা তাকে দিয়েছেন, দেওয়ার পরও তার ওই তৃষ্ণা মেটে না। ওটা আমার জানার দরকার নেই, সে কী করে পেলো না পেলো আমার দেখার দরকার নেই। সেটা আমার কর্তব্যটা আমি করি। বলছে যেহেতু আম্মাকে হসপিটালে ভর্তি করতে হবে, আমি করাবো। 5,000 টাকা লাগবে, দিলাম। আপনি বিশ্বাস করবেন না, যখনই আমার টাকাটা পাঠালাম তার হয়তো 2-3 ঘন্টার মধ্যে 10,000 টাকার কাজ চলে আসে আমার হাতে। আহ দিস ইজ রিয়েলি নিয়ামত। 3,000 টাকা পাঠালে 6,000 টাকার কাজ চলে আসে আমার কাছে। রাইট আপনি অবাক হয়ে যাবেন, এরকম বহু হয়েছে আমার, বহু। ভাইয়া, সেটাই ভাইয়া, সেটা বলছিলাম যে ওই যে কম্পেয়ারটা করার দরকার নাই, না, যে কেন ও করবেন আমার কেন? কম দিছে, ও করবেন বেশি কেন? দিছে। এটা তো আপনার দায়িত্ব হিসেবে নিতে হবে আপনাকে। আপনি আপনার বেস্টটা দেন, হ্যাঁ, আপনি অবশ্যই। আপনার সর্বোচ্চটা দেন। কে কি করলো ওটা ডাজন্ট দেখার ফ্যাক্ট। দরকার নেই তো আমার। আপনি যেটা দিবেন এটা রিটার্ন আপনি পাবেন, হ্যাঁ, এবং এই রিটার্নটা মানে ইহকালে তো পাবেনই, আখেরা তো পাবেন। আরেকটা কথা বলি, এই যে আমার মা মৃত অবস্থায় বিছানায় শোয়া, তখন কোনো কথা বলতে পারে, ওই অবস্থা আমার মা কিন্তু একটা কথা বলছিল আমাকে, বাবা আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, তুই আমার মাফ করে দে। আপনি কী বলো তুমি সব কথা? আমার দায়িত্ব আমি করেছি, এটা আমি করবো, এটা আমার কর্তব্য। না, আমি তোকে অনেক ঠকিয়েছি, এটা আমার মা স্বীকার করছে কিন্তু। হুম। আমার বাবা যখন মৃত্যুশয্যায়, আপনার 5 বছর বিছানায় পড়েছিলেন আমার বাবা, বেডসর হয়ে গেছিল 3 বছর। তো কারোর থেকে তাকায় কথা বলতে পারতেন, তাকায় চিনতেন কিন্তু কথা বলতে পারতেন না, কিচ্ছু খেতে পারতেন না। আমি দেখেন, আমি জায়গায় চাকরি করছি তখন, আর একটা কোম্পানিতে চাকরি করি তখন, আমি ম্যানেজার মার্কেটিং হিসেবে। প্রত্যেক সপ্তাহে আমি একবার করে খুলে যেতাম। বৃহস্পতিবারে নাইট করে চলে যেতাম, শুক্রবারটা থেকে ওই শুক্রবার রাত্রেবেলা আমি আবার ঢাকায় ব্যাক করতাম বাবাকে দেখে আসার জন্য। আব্বা কিছু খেতে পারেন না, বেডসর শুয়ে রয়েছে বিছানায়, তাকায় থাকে এভাবে। জিজ্ঞেস করলাম আব্বা কিছু খেয়েছেন? না, তোমার বাবা কিছু খেতে পারে না, এখন কিছু খায় না, মাত্র 2-1 চামচ করে স্যুপ টুপ দিয়ে বানিয়ে দেবে। আমি নিজে বাইরের থেকে ফ্রুটস নিয়ে এসে ফ্রুট জুস বানিয়েছি, আনারের জুস বানিয়েছি, ছোটো বাচ্চা মুরগির মানে স্যুপ বানিয়েছি আমি। তা আমার দিকে আমার মা তাকে, বন্ধু তাকে হাসে, তোর কি মাথা খারাপ হয়েছে? তোর তোর আব্বা খাবে নাকি? 2-3 চামচের বেশি খাওয়ানো যে আব্বা খাবে, খাবে না মানে? তোমরা খাওয়াও না। আপনি বিশ্বাস করবেন না, এরকম বাটিতে, মানে কোয়ার্টার বাটিতে করে 2 বাটি ভর্তি আমি বসে খাওয়াচ্ছি, আব্বা খেয়ে যাচ্ছে, আমি বসে খাওয়াচ্ছি, আব্বা খেয়ে যাচ্ছে। কি খাবে না মানে? আব্বা আমার এই আঙুরটা আমাকে চেপে ধরে চেপে, কিছুতেই ছাড়বে না। তবে আমি যাই, কোনো কথা দিকে আব্বার চোখ দিয়ে টপ করে পানি পড়ছে। তার মানে তার মনে কতটা কষ্ট, এটা আমি তখন বুঝছিলাম। তা ওই দিনে মানে ওইবারে শেষ আব্বার সঙ্গে আমার দেখা। আমি শুক্রবারে ব্যাক করে চলে যাবো, আমি সন্ধ্যের সময় জাস্ট গাড়িতে ওঠার আগে আব্বার সঙ্গে দেখো, আঙুল ধরে রাখছে কিছুতে। পরে আমি অনেক রিকোয়েস্ট করার পরে আব্বা আস্তে হাত ছেড়ে দিল, কিন্তু চপটপ চোখ দিয়ে পানি পড়ছে। আমি আব্বাকে দেখে এসে বাইরে, শুধু বারান্দায় এসে আমি সবাইকে ডেকে বললাম আব্বা কিন্তু আর 1 সপ্তাহ বাঁচবে। আমার মন বলছিল ওই কথা। বিশ্বাস করবে না, ঠিক 1 সপ্তাহ মতো আব্বা কিন্তু মারা গেছে। আমার মনই বলছে যে আব্বা কিন্তু আর 1 সপ্তাহ বাঁচবে। ঠিক 1 সপ্তাহ মাথায় আব্বা ইন্তেকাল করছে। আমার মার বেলাও তাই হয়েছে। আমি মাকে দেখে আসার পরে ঢাকা থেকে রওনা দিয়েছি আমি খুলনার দিকে, যে আমি আম্মা অবস্থা খুবই খারাপ। আমি বলছি আম্মা কিন্তু আজকে হসপিটালে নিয়ে গেছে, আম্মা কিন্তু থাকবে না, তোমরা থাকো, তোমরা আমার পাশে থেকে পানি টানি জ্বালা দিও, কলমা টলমা পড়ো, থাকো। ওই অর্ধেক পথ যেতে যেতে শুনেছি আম্মা ইন্তেকাল করছে। আমার মন বলতে এভাবে। ভাইয়া সরি খুবই এই বিষয়টা শুনে, আর থ্যাংক ইউ। মানে এটা আপনি মনে করবেন আমি কিন্তু ঐশ্বরিক শক্তি আছে, নো, কিচ্ছু নাই, ওইসব কিচ্ছু না, নাই। বুঝতে এটা পারছি। এটা আত্মা টের পায়, মানে আপনি যাকে অনেক গভীরভাবে, কানেক্টেড থাকলে গভীরভাবে এটা হয়। ভালোবাসা যায়, যাকে করা যায়। আমার বাবাও মারা যাওয়ার আগে আমাকে বলছিল, বাবা তোর যে সম্পত্তি লাগে, আমাদের তো সম্পত্তি কোনো অভাব ছিল না, তুই কোনটা নিবি বল, আমি তোর লিখে দিয়ে যাবো, কারণ তোকে তো সবাই ঠকাবে কিন্তু।
ঠকাইছে। আমি যে না বাবা, আমার দরকার নেই। ভাইদের মধ্যে আমি বড়, আপনার যা মন চায় দিয়েন, নাহলে দিয়েন না, আমার দরকার নেই। হুম, আপনি চলে গেলে আমার ভাইরা বলবে যে, ও আব্বার কাছে তুমি এটা লিখে নিচ্ছ, আমাদের জন্য কিছু না। ওই কথা শোনার মধ্যে আমি নাই। আমরা তো অনেকে সুযোগ পাইলে নিয়ে যাই আর কি। হ্যাঁ, আমি তো যারা এরকম নিয়ে যায় আমাকে তো আব্বা দিতেই চাচ্ছেন খুলনা, আমাদের দুই রাইট। তিনটে বাড়ি, তুই এই বাড়িটা তুই লিখে নে। না ভাই, না আব্বা, দরকার নেই যারা আমার। নিতে চায় তাদেরকে একটা আমি পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে আপনি তোহা ভাইয়ের যে একটা ইউটিউব চ্যানেল আছে ইসলাম অ্যান্ড লাইফ। লাইভ, এই চ্যানেলটা দেখবেন। দেখার পরে আপনার এরকম নেয়ার ইচ্ছা জাগবে না। কেন অনেক। জাগবে না? কারণ ওনার এই যে কিছুক্ষণ আগে যেটা পড়ছিলেন যে আপনি আজ থেকে 100 বছর পর আপনার অবস্থানটা আসলে কোথায়, মৃত্যুর পরে আপনি কি কি করছেন, আমার নাম দিয়ে সার্চ করলেই পাবে, সৈয়দ ইসমত তোহার নাম দিয়ে সার্চ করলেই পাবে, অনেক Right. অনেক কন্টেন্ট আছে, অনেক তখন কন্টেন্ট দেখবেন আছে। যে আপনার ভিতরে না একটা আলাদা বিষয় কাজ করবে। সো ভাইয়া, আমরা তাহলে আজকের মতো এখানে রাখি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনি এসেছেন, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি সত্যি খুব নিজেকে আমি মনে করছি যে একটা জায়গায় আমি আপনাদের সঙ্গে কথা বলতে পেরেছি। আমি মানুষকে আমার কথা কিছু জানাতে পেরেছি। মানুষ তো চিরকাল কেউ বাঁচতে আসেনি, বাঁচবেও না। বাঁচার জন্য চেষ্টা করলেও বাঁচতে পারে না, এরকম। কিন্তু কথা হচ্ছে যে যতটুকুই করি না কেন, আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর পথে থাকি, সৎ পথে থাকি এবং বাবা মার প্রতি শ্রদ্ধা করি, কারোর সঙ্গে অন্যায় না করি, অসৎ পথে না চলি। আমরা আমরা যেন ভালো আমল নিয়ে যেতে পারি মৃত্যুর সময়, যেন কৈফিয়ত দিতে না হয়। এটাই আমি চাই সবার কাছে। থ্যাংক ইউ ভাইয়া। ডিয়ার ভিউয়ার্স, আমরা এতক্ষণ যারা দেখছি তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা দেখেছেন এবং এই ভিডিওটা স্পেশালি বাচিক শিল্পী যারা আছেন তাদেরকে অনেক সমৃদ্ধ করবে। এর বাইরে আমরা যারা নিয়মিত মানুষ আছি, ইসলাম আমরা ধর্মটাকে আলাদা করে মেনে চলি, আপনাদের ক্ষেত্রে অনেক কাজে দিবে। আই বিলিভ আপনাকে হয়তো ভিতর থেকে অনেক জিনিসকে নতুন করে ভাবতে হেল্প করবে। সো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আপনি নিজে জানবেন এবং আপনি অন্যদের মাঝেও শেয়ার করবেন। আমাদের এই ভিডিওটা কোনো রকম কপিরাইট করা হয় না, যার কারণে আপনি আপনার চ্যানেলে বা আপনার জায়গাগুলোতে সব জায়গায় এটাকে আপনি প্রচার করতে পারবেন। সো এটা নিয়ে আমাদের কোনো রকম কোনো ক্লেইম থাকবে না, রাইট? আমরা চাই আপনি শিখুন এবং অন্যদেরকেও শেখান। আমরা আবারও নতুন কোনো পর্বতে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।